বলে যখন ঢুকেছি ও তো রেগে মেগে আমাকে ধাক্কা দিল। 3টে মেয়ে একটা ছেলে। যে একজন একটা প্রবলেমে পড়েছে তাকে আমি তোমাকে ঝাড়িয়ে দিলাম, তাকে একটা কবজ দিলাম, তাকে একটা প্রোটেকশন দিলাম, সে বেঁচে গেল। তাহলে এই কিরণমালাটা কি? যে তুমি কি কি জিনিস এখানে ইউজ করেছিলে? তুই যে আমাকে মারলে কি তুই শান্তিতে থাকতে পারবে না, সুখে থাকতে পারবে? এই টিপের ব্যাপারটাতে তোমাকে টোটকা দিচ্ছি। টোটকাটা খুব কাজের টোটকা বা খুব ভালো জিনিস। দেখো আমরা এখন সবাই কাউকে দেখে আমরা কিছু না কিছু করি, কিন্তু সেটা সঠিক করছে কিনা সেটাও তোমাকে জানতে হবে। সবাই করছে বলে আমরা করছি, এটাই হয়ে গেছে ভুল ধারণা। এই পডকাস্টটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, কারণ কি এটা যদি স্কিপ করেন তাহলে আপনি মিস করবেন কি জিনিস। যে জিনিসটা মিস করবেন সেটা হচ্ছে কোনো বাড়ি কোনোদিনও খালি থাকে না। কোনো আত্মা কখনো কখনো কোনোদিনও শান্তি পায় না, আর কোনো অভিশাপ জন্মের পর জন্ম থেকে থাকে। আজ বুড়িমার সাথে ঘটা, মানে বুড়িমার ক্লায়েন্ট একজন বলতেই পারে, বুড়িমা এখানে তার এক্সপিরিয়েন্স দিয়ে সে সুস্থ করেছে। চলে যাব এই সত্যি ঘটনা, এটা ষড়যন্ত্র না ঘটনা? ঘটনা তো অবশ্যই, তাই জন্যই আমরা বলছি, আমরা এই কেস স্টাডিটা জানতে চাইছি বুড়িমার কাছে। আর এইখানে যেহেতু মেডিকেল এজেন্ট, সেহেতু সত্যিটা কিন্তু খুবই ভয়ঙ্কর। তাই সময় নষ্ট করছি না, বুড়িমার কাছে যাচ্ছি ঘটনাটা শোনার জন্য। সত্যটা ভয়ঙ্কর। বুড়িমা, ঘটনাটা তো খুবই মর্মান্তিক, খুবই একটা কষ্টদায়ক ঘটনা। তোমার রিভেঞ্জ নেওয়ার ঘটনা, ষড়যন্ত্র। মানে এরকম দেখতে পারো, এই ঘটনাটা সত্যি ঘটনা। আর সত্যি ঘটনার সাথে সাথে অনেক সিনেমাতে তোমরা দেখতে পাবে এরকম ধরনের ঘটনা ঘটেছে। কারণ এটা অনেক পুরনো ঘটনা, বহু বছর আগেকার ঘটনা। আমি যখন ক্লায়েন্টের কাছে গিয়ে পৌঁছেছি বা ক্লায়েন্টের সাথে দেখা হয়েছে, সেটাও তার থেকেও আরো 50 বছর আগেকার ঘটনা। সেটা তোমার তখন এসে পৌঁছেছে তার কাছে। আচ্ছা, মানে এটা চলছে অনেক দিন ধরে চলছে। আর একটা জেনারেশন পার্ট চলে গেছে, পরের জেনারেশনে সেটা আমার কাছে এসছে। এরকমই একটা উত্তরবঙ্গের একটা ঘটনা। হঠাৎ কোনো একটা ক্লায়েন্টের থেকে আমার ফোন নাম্বার পাক বা আমার সম্বন্ধে জানুক, সে জানার পরে আমার ফোন নাম্বার নিয়ে সে আমাকে কল করেছিল। আমি কল করে তার সাথে অনেকক্ষণ ধরে কথা বলে সবটা জানার চেষ্টা করেছি যে সে কি বলতে চাইছে। সে বারবারই শুধু চাইছে যে আমার যে ভালোবাসা বা আমি যাকে চাই তাকে আপনি বাঁচান। তো আমি তখন বললাম আমি পুরো ঘটনা না শুনে না জেনে বলবো কি করে। তা তখন ও যতটা ফোনে বলেছিল। তারপর বললাম তুমি একদিন টাইম করে আমার কাছে এসো, যে তুমি পুরোটা বলতে পারো। যদি পুরোটা না শুনতে পারি তাহলে তো আমি তার কিছুই করতে পারবো না। তো তখন মানে ছেলেই বলবো, কেননা খুব একটা বয়স বেশি ছিল না ছেলেটার। তা আসার পর উত্তরবঙ্গ থেকে এখানে কলকাতায় আসা মানে অনেকটা টাইম। তারপরে এসে কথাটা বলেছে, আমি পুরোটা শুনেছি। কি ঘটনাটা ঘটেছিল? ঘটনাটা ঘটেছে হচ্ছে, ও একটা মেয়েকে ভালোবাসে। আচ্ছা, মেয়েটার বাড়ি ধরো দার্জিলিং, ছেলেটার বাড়ি ধরো রায়গঞ্জ, এরকম এতটা ডিস্টেন্সের বাড়ি। কিন্তু যখন ভালোবাসে তখন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা কিছু ছেলেটা জানতো না, কোন বাড়ির মেয়ে, কে কি বৃত্তান্ত, এটা নর্মালি কারোর পক্ষে জানা সম্ভব হয় না। কাউকে ভালো লাগলো তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আগে দেখবো তারপরে তাকে ভালোবাসবে, এটা হয় না। সেই কারণেই ছেলেটা জিজ্ঞাসা করেন, ভালো লেগেছে, তার সাথে ভালোবাসা কয়েকদিন ধরে চলছে। হঠাৎ একদিন মেয়েটা ওকে ফোন করে বলছে যে তুমি আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে নিয়ে যাও। মেয়েটা ছেলেটাকে ফোন করে বলছে, বলছে কেন, কি হয়েছে? বলতেই হট করে ফোনটা কেটে দিয়েছে।
দেওয়ার পরে ছেলেটা সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে কি করবে, মেয়েটার কাছে ছুটে যায়। যেতে টাইম লাগে অনেকটা, রায়গঞ্জ থেকে দার্জিলিং একটা অনেকটা টাইম। সেখানে যায়, গিয়ে দেখে মেয়েটাকে, যে জায়গায় ওরা মিট টিট করতো, দেখা টাকা করতো, সেই জায়গায় মেয়েটা আসে। আসার পরে অনেকক্ষণ পরে আসে, ছেলেটা আগে পৌঁছে যায়, পৌঁছে গিয়ে মেয়েটাকে খোঁজে, দেখতে পাচ্ছে না। তখন কি করবে, তখন তোমার ছেলেটা একটুখানি ভাবছে যে মেয়েটাকে তো আসতে বলেছিলাম, এখনো আসলো না কেন, কি ব্যাপার, এইসব ভেবে চিন্তা করতে করতে হঠাৎ দেখে মেয়েটা আসছে। এসে দেখছে ছেলেটার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন ছেলেটাকে কোনোদিন দেখেনি, এই প্রথমবার দেখছে। হয় না, প্রথম যদি আমি তোমাকে দেখি তখন কেউ তোমাকে দেখবো, তোমাকে যদি চিনি তাহলে আগে কি বলবো, কেমন আছো, কেন এরকম কেন? অনেক ঘটনা আছে যাতে যেতে হবে, এটার ঘটনা আছে। এবার তখন মেয়েটা অনেকক্ষণ পরে বলছে, চারিদিকে না, আমার চারিদিকে ভর্তি আত্মা। ভর্তি আত্মা? হ্যাঁ, আত্মা আছে। আর সেই আত্মাগুলো কেউ ভালোভাবে মৃত নয়, সব অস্বাভাবিক মৃত, মৃত, কেউ কাউকে মেরে দেওয়া হচ্ছে, এরকম টাইপের আত্মা আছে। তা তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, এরকম বলে। আর কিছুক্ষণ পর পর মেয়েটা অজ্ঞান হয়ে যায়। মানে যখন এই কথাগুলো বলে তখন কিন্তু ওর ভিতরে থাকে না। মানে আত্মা, আত্মা কি ওর ভেতরে আছে? হ্যাঁ, আত্মা ওকে ধরে আছে, সেই জায়গায় যাব আছে, অনেকটা লেন্থ চিড়ি আছে। তাই যাই হোক, এরম করে তখন ছেলেটা দেখছে যে কি অবস্থা, তখন এইসব দেখে ওকে ডাক্তার দেখানো হয়। একটার পর একটা ডাক্তার দেখানো হয়। ডাক্তার ওকে বলে সাইকোলজি প্রবলেম, কেউ কোনো ডাক্তার বলে কোনো রোগই নেই, এই একে দেখাও ওকে দেখাও, এই মানে ঝাড়ফুঁক করে, বিভিন্ন রকম করে, কোনো কিছুতেই কিছু হয় না। এরকম করতে করতে 1 বছর 1.5 বছর কেটে যাচ্ছে। আজকে এখানে নিয়ে যাচ্ছে, কালকে ওখানে নিয়ে যাচ্ছে, পরশু এখানে নিয়ে যাচ্ছে। মেয়েটা একা, কেননা মেয়েটার যে ফ্যামিলি, পুরো ফ্যামিলি বাইরে থাকে। মাঝে মাঝে ওরা থাকে না, ওরা না না, মেয়েটার একটা বাড়িতে একা থাকে। আর মেয়েটার বাড়িতে মাঝে মধ্যে ওর বন্ধু বান্ধবরা আসে, আর ফ্যামিলির লোকেরা হয়তো বছরে 1বার কি 2বার আসে, এরকম। তা ছেলেটা মেয়েটার সাথে সব সময় দেখছে, চলছে ফিরছে, এরকম করছে, করতে 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 তখন বলছে তো কিছুতেই কিছু মানে করা যাচ্ছে না। আস্তে আস্তে রোগে পড়ে যাচ্ছে, বিছানা থেকে উঠতে পারছে না, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না। আবার খুব ভালো, আবার সবার সাথে হাসছে, কথা বলছে, আবার গল্প করছে, এরকম মাঝে মধ্যেই করছে। এবার স্বাভাবিক, তোমার গার্লফ্রেন্ড যদি তোমার সাথে এরকম করে তুমি কি করবে? তুমি একটা মানে ইয়েতে পড়ে যাও। তখন বলতে পারছে, তো আমার না মনে হচ্ছে তুই আমার মানে তুমি আমার থেকে সরে যাবে, তুমি আমার কাছে থাকবে না, হ্যাঁ তুমি আমাকে নিয়ে চলো, নাহলে আমাকে এরা মেরে ফেলবে। এক এক সময় এক একটা কথা বলছে। যখন ওইসবের ভিতরে আসছে, ও আর কিছুতেই দিশেহারা হয়ে গেছে, পারছে না। তখন আমার কাছে আমার ঠিকানা পায়, আমার কাছে এসে এই ঘটনাগুলো আমাকে সব বলে। বলার পরে তখন বলে, আপনি একবার যদি যেতে পারেন তাহলে খুব ভালো হয়, কেন ওকে আনা যাবে না। আমি ওকে খুব ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই, ওর সাথে থাকতে চাই, কিন্তু ও আমার জীবন থেকে চলে গেলে আমি বাঁচবো না। আচ্ছা, আপনি একটুখানি আমাকে বাঁচান। যথারীতি বললো। যখন দেখলাম যে যা, তাহলে উত্তরবঙ্গ যাওয়াটাও তো টাইমের ব্যাপার আছে, দিনের ব্যাপার আছে, তো এইসব ভেবে চিন্তে তখন এতটা মানে কি হতো, তখন কেউ ডাকলে, কারোর বাড়িতে কিছু প্রবলেম হয়েছে ডাকলেই চলে যেতাম, কারোর বাড়িতে বাস্তু ভিজিট করতে যেতাম, কারোর বাড়িতে এরকম করতে যেতাম, এরকম রকম দেখাশোনাতে চলে যেতাম। ঠিক আছে চলো বলছে, যখন চলে উত্তরবঙ্গটাও ঘোরা হয়ে যাবে, প্লাস কাজও হয়ে যাবে। তা সেই অনুপাতে ও যখন বললাম, একটা ডেট বলে দিলাম যে আমি এই ডেটে যাব, এইভাবে বললো আচ্ছা ঠিক আছে, বলে গেছি। যাওয়ার পরে এইবার বলছে ওর বাড়িতে, যখন মেয়েটার বাড়িতেও আমাকে ট্রেন যখন নেমেছি স্টেশন থেকে, যখন মেয়েটার বাড়িতে গেছি কিছুটা স্টেশন থেকে, তখন যাওয়ার পরে যখন ও বলছে যে ওই লোকটা মানে যে ছেলেটা আমাকে নিয়ে গেছে ওর বাড়িতেই নিয়ে গেছে, মেয়েটার বাড়িতে নিয়ে গেছে। আমি গেছি, গিয়ে দেখছি মেয়েটা ওর কিছু বন্ধু বান্ধবকে নিয়ে ও পার্টি ফাটি করছে, বেশ
হয় না যে একটা প্রাপ্তবয়স্ক বা একটা 18, 19, 20 বছর 22 বছর একটা মেয়ে কি করে, আনন্দ ফুর্তি এইসব করছে, ওটা তখন আর শরীর খারাপ হয়নি? না মানে এটা তো মাঝে মাঝে হয়, আচ্ছা, আচ্ছা। সব সময় হয় না। যেরকম যারা করে মির্গির রোগ থাকে তা তো সব সময় হয় না, হ্যাঁ। মাঝে মধ্যে হয়, খিচ লেগে যায়, অজ্ঞান হয়ে যায়, দাঁতে লেগে যায়, ওরকম। এটাও তো তোমার সব সময় আসবে না। আচ্ছা, এবার যথারীতি ওরকম করতে 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 হঠাৎ ও আমাকে দেখে না, ও সেই আবার উগ্রমূর্তি ধরতে শুরু করে দিল। এই সব ওখান থেকে চলে যা, সব চলে যায় করে যা, আমাকেও মানে রীতিমতো আমাকেও বার করে দেবে, আমাকেও রীতিমতো বার করতে চাইছে। তা আমি বললাম ঠিক আছে, ও বার করতে চাইছে, আমি বেরিয়ে আসলাম। কিছুক্ষণ বাদে আবার 2-4 মিনিট বাদে আবার ঢুকলাম, কারণ আমি সিচুয়েশনটা বুঝতে পারিনি প্রথম দিকে। তারপরে ঢুকলাম, ঢোকার পরে আর তখন কি বলতো, তন্ত্রের কাজ করতাম কিন্তু অতটা মানে এরকম কেস করতাম না, নর্মালি তন্ত্রের কাজ করতাম। যেটা মানে ওকে ধরে আছে এরকম ভাবে এইভাবে, সেটা জানি না, কেন পরে লাস্টের দিকে বলবো কেন এই কাজটা ডিফিকাল্ট ছিল এইটার সাথে। তা বলে যখন ঢুকেছি, ও তো রেগে মেগে আমাকে ধাক্কা দিল। ধাক্কা দিয়ে দিয়েছে? যেখান থেকে বেরিয়ে যাও। কেন পুরো ঘটনাটা ওই বাড়িটাতে, পুরো বাড়িটাতে? ওই বাড়িটাতে। ওটা যে কোনো বাড়ি নয়, ওটা একটা রাজবাড়ি। রাজবাড়ি? একটা রাজবাড়ি, আগেকার দিনের রাজাদের বাড়ি। এবারে সেই কারণেতে ও তখন কি করলো, আমাকে যে ধাক্কা মারে, একটুখানি ইয়ে হয়ে গেছে, একটুখানি জাস্ট লাগলো, সামনে নিলাম, নিয়ে আমি দাঁড়িয়ে তখন এবার আমি শুরু করলাম আমার যা জানা আছে, আমার গুরুমন্ত্রকে বললাম জল নিয়ে আসো। জল নিয়ে আসলো ছেলেটা, গঙ্গা জল দিয়ে ওকে দিলাম, ও পড়ে গেল। আচ্ছা। পড়ে যাওয়ার পরে তখন ছেলেটা বললো যা পড়ে গেল আবার কি হবে, যে চিন্তা করো না, উঠুক, দেখছি কি করা যায়। বলে কিছুক্ষণ পরে মেয়েটা উঠলো, প্রায় ঘন্টাখানিক পরে। ততক্ষণ আমাদের কথাবার্তা হচ্ছে, এসব হচ্ছে। তারপর মেয়েটা উঠে নিয়ে বেশ ভালো কথা বলছে তখন আবার। আচ্ছা। শান্ত, তখন তুমি বুঝতেই পারবে না যে এই মেয়েটা একটু আগে তোমার সাথে রুড বিহেভ করেছে, এই মেয়েটা যে তোমার সাথে বাজে ব্যবহার করেছে, বা এই মেয়েটা কোনো বাজে ব্যবহার করতে পারে, তুমি দেখে একটুও বুঝতে পারবে না। আচ্ছা। তো যথারীতি খাবার দাবার খেতে দিচ্ছে, এ করছে। আমি বললাম ঠিক আছে পরে খাবো, বলে পুরো বাড়িটা ঘুরলাম। রাজবাড়ি মানে বুঝতে পারছো, অনেক সময় লাগবে। অনেকটা সময়, মানে সেই সকাল 11টা 11:30 থেকে মানে অনেকটা টাইম লেগে। পুকুর আছে, নাট মন্দির আছে, তোমার উঠোন আছে, তারপরে মানে যারা শয়তানি করতো আগেকার দিনে, তাদেরকে একটা কারাগার মতো রাগ করা ছিল, তার ভিতরে রেখে দিত, এরকম টাইপের সব কিছু আছে। মানে পুকুর পাড়টা কি এত সুন্দর না, মানে তোমার ওখানে বসে থাকতে ইচ্ছা করবে। আর রাজারা বসে বসে ওখানে মাছ ধরতো, পুরো পুকুরটা শান দিয়ে বাঁধানো, খুব সুন্দর জায়গা, গাছপালা সব কিছু আছে, কোনো কিছুর মানে অভাব নেই। ঘুরে টুরে বেরিয়ে এসে একটুখানি মানে কি হয়েছে, কষ্টও হয়ে গেছে, একটু বসে আছি। তারপর খাবার দাবার দিল, খেলাম দিলাম। এবার আমার কথা ছিল যে আমি একদিন বাদে রিটার্ন চলে আসবো, কিন্তু যখন ওরা বললো ওদের বাড়িতেই থাকতে, এত বড় বাড়ি, এখানেই থাকতে। রাত্রিবেলা ছিলাম, আমাকে বলছে তুই চলে যা, তুই পারবি না এদেরকে রক্ষা করতে। মানে এটা কি ওই মেয়েটাই বলছে? না, তাহলে আওয়াজ আসছে যে তুই চলে যা, তুই পারবি না রক্ষা করতে, আমি রিভেঞ্জ নেব, আমি আমার প্রতিশোধ নেবই। তা তখন বলছে আমি কি ব্যাপার হলো, হুট করে কোথা থেকে আওয়াজ আসছে, উঠে বসে পড়লাম। তখন দেখি বলবো চারিদিকটা মনে হচ্ছে না ওগুলো থমথম করছে, সেই হয় না যে একটা ফাঁকা জায়গায় গেলে কেমন কিছু লাইট জ্বলে এরকম। আর অত বড় বাড়িতে একটা মেয়ে, আর কেউ নেই, কয়েকটা কাজের লোক আছে। এবার কাজের লোকেরা তো যে যার রুমে থাকে, মেয়েটা একা এরকম। এবার রাত্রিবেলায় উঠে না চারিদিকটা ফারান্দাগুলো বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে ঘুরতে, কিন্তু ওই মনে হচ্ছে যে কি আছে দেখতে হবে, কি আছে খুঁজতে হবে, কি আছে জানতে হবে, এইসব নিয়ে টিয়ে তখন পরের দিনকে মেয়েটার সাথে বসলাম।
বসে মেয়েটাকে বললাম যে তুমি কিছু জানলে বলো। এবার মেয়েটা একটা কথা বারবার বলছে যে মেয়েটার নাম হচ্ছে, ধরো তোমার মানে তুমি যাকে চেনো তার নাম জানো তুমি হচ্ছে সীতা, হুম কিন্তু তাহলে তো সে বারবার সীতাই বলবে, হুম কিন্তু সে অন্য নাম বলছে। আচ্ছা বুঝতে পেরেছো, বারবার শুধু অন্য নামই বলছে। তখন মানে ওর মানে ছেলেটাও দু একবার বলেছিল, কিন্তু আমার মাথা থেকে বেরিয়ে গেছে, নামটা বলছে কিন্তু এ তো অন্য নাম বলছে, আর মাথাটা খেলেনি। তারপরে আসি তুমি কি বললে তোমার গার্লফ্রেন্ডের নাম? বললো যে এরকম অনিন্দিতা। আমি বললাম আচ্ছা অনিন্দিতা, কিন্তু ও তো বলছে কিরণমালা, হুম তাহলে এই কিরণমালাটা কি? কিরণমালাটা আর অনিন্দিতার ভিতরে কি? তখন আমি ভাবলাম তো কিরণমালার ভূত ওর উপর চেপেছে বা অনিন্দিতার ভূত ওর উপর চেপেছে, একটা এরকম হয় না যে এরকম ব্যাপার। তখন ওই ছেলেটা বললো না না, ওর নাম অনিন্দিতাই, ওর সব জায়গাতে অনিন্দিতাই আছে। আচ্ছা ও কিরণমালা বলে কেন আমি নিজেও বুঝতে পারি না, আমি নিজেও জানি না। ও মাঝে মধ্যে বলে, এর আগে বলেছে। ডাক নাম হতে পারে? না ডাক নাম না, একটাই নাম, একটাই নাম। একটাই নাম। এর আগে অনেক মানে এরপরে ঘটনা আছে, ঘটনাটা যাবে, এটা তো মানে শেষ থেকে শুরু করছি, হ্যাঁ মানে শেষ থেকে হলো, মানে শুরুটা এখনো হয়নি, এটা শেষের অংশ থেকে পিছনে যাচ্ছে ঘটনাটা। তা যাই হোক, এবার তখন বলতে বলতে যখন বলছে তখন মেয়েটা আবার সেই শুরু করে দিয়েছে ওরা, আমি কাউকে ছাড়বো না, আমি রিভেঞ্জ নেবো, আমি মারবো, আমি এদেরকে মেরে ফেলবো, আমি এদেরকে শেষ করে ফেলবো, খুন করে ফেলবো। হ্যাঁ আমাকে যেরমভাবে মেরেছে এরম, বুঝতে পারছি না কি বলতে চাইছে। তারপর তখন ছেলেটা আমাকে বললো একটা কাজ করুন আপনি, এই বাড়িতে একটা গ্রহ শান্তির একটা হোমযজ্ঞ করে দিন। এই হোম যজ্ঞ করলে কি হয়? দেখো হোমযজ্ঞ করলে হুম বেসিক্যালি এর অনেকগুলো ক্রিয়া আছে। হুম কেউ অনেকে হোমযজ্ঞ করায় বাড়িতে গৃহ শান্তির জন্য, কেউ হোমযজ্ঞ করায় আর্থিক উন্নতির জন্য, কেউ হোমযজ্ঞ করায় বাড়িতে কারোর ফাড়া আছে বা কারোর শরীর খারাপ আছে সেটা ঠিক করার জন্য, কেউ হোমযজ্ঞ করায় বাস্তুতে কোনো প্রবলেম আছে তার জন্য, কেউ হোমযজ্ঞ করায় ভূত প্রেত নেগেটিভ ঊর্জাকে বার করার জন্য। তা উনি বললো যে আপনি একটু হোমযজ্ঞ করে দিন না, যাতে কিছু মানে পাওয়া যায় বা কিছু হয়। এই হোমযজ্ঞ নাম শুনে না মেয়েটা আরো রেগে গেল, আরো রেগে গেল। ঠিক আছে তাহলে আমাকে টিকিট ক্যান্সেল করতে হবে, করে আমাকে আবার টিকিট বানাতে হবে, কেননা আমার তো রিটার্ন করার কথা ছিল সেই দিনই। বলতে বললো আচ্ছা ঠিক আছে আমরা টিকিট সব কিছু করে দিচ্ছি। মেয়েটা তো আমাকে দেখে রেগে যাচ্ছে, যত দেখছি তত রেগে যাচ্ছে। আমি তারপরে ভাবলাম কি কাজ করা যায়, কি করতে পারি। মেয়েটার কাছ থেকে অনেকবার অনেক কিছু জানার চেষ্টা করলাম, কিন্তু আলটিমেটলি মেয়েটা পুরোটা বলতে পারলো না, বা ওর যে সময়টা আসছিল ওই সময় জিজ্ঞাসা করছিলাম যে কি হয়েছে বল, তুই কে, তুই কোথা থেকে এসছিস, ওই একটাই কথা, আমি রিভেঞ্জ নেবো, আমি মেরে দেবো, আমি সব শেষ করে দেবো, আমি সব নষ্ট করে দেবো, বারবার ওই একই কথা বলে যাচ্ছে, আর কিচ্ছু বলছে না, কিচ্ছু জানা যাচ্ছে না। আমরা দেখি একটা যজ্ঞ করে যদি কিছু পাওয়া যায়, কিছু যদি জানা যায়, কিছু একটা বের হয়ে আসে। রাত্রির বেলা একটা ছোট করে একটা হালকা করে ভাবলাম আগে রাত্রিটাকে কিছুটা একটু করি, তারপর কালকে যা করার করবো। গৃহ শান্তি বাস্তু শান্তি, বাস্তুতে হয়তো কোনো মারা টারা গেছে টেছে কিছু হয়েছে। ওই রাত্রিরে যজ্ঞটা করার পরে তখন ঘটনাটা পুরোটা জানতে পারলাম। আচ্ছা এই যে অনিন্দিতা মেয়েটা, এর ছোটবেলায় নাম ছিল হচ্ছে কিরণমালা। আচ্ছা এই মেয়েটার ছোটবেলার নাম? হ্যাঁ, যখন জন্মেছিল তখন নাম দিয়েছিল কিরণমালা। আচ্ছা আর এর মা যে ছিল তার নামও ছিল কিরণমালা। আর এই নামগুলো বেসিক্যালি হয় খুব রাজরাজাদের বাড়িতে। আচ্ছা আচ্ছা জেনে থাকবে অনেক, কিরণমালা নামটা থাকে খুব বড় সড়ো ফ্যামিলিতে থাকে। যাই হোক কি করেছে, তখন ওই মেয়েটা এক কোনো রাজার মেয়ে ছিল,
কোনো এক রাজার মেয়ে ছিল। রাজাদের বাড়িতে অনেক রকম অনেক কিছু থাকে, অনেক রকম অনেক কাজের লোক থাকে, অনেক কেউ কিছু থাকে। সেই সময় ওই মেয়েটা এই একটা ছেলেকে বিয়ে করে। আচ্ছা, মানে এই অনিন্দিতার মা? অনিন্দিতার মা একটা ছেলেকে বিয়ে করে। এই অনিন্দিতার মা যখন বিয়ে করে, বিয়ে করতে বাড়ির লোকেরা কেউ মেনে নেয়নি। একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে যে তুমি একটা ছোট জাতের ছেলে তোমাকে মানবো, বা তুমি একটা ছোট জাতের মেয়ে তোমাকে মানবো। আগেকার দিনে রাজাদের বাড়িতে এগুলো ছিল না, এগুলো হতো না। তুমি যাই করো না কেন তোমাকে সেই সমগোত্রীয় লোককেই বিয়ে করতে হবে। এক রাজার ছেলে আর এক রাজার মেয়েকেই বিয়ে করতে পারবে, এমনি নর্মাল মানুষকে বিয়ে করতে পারবে না। তো বললো ঠিক আছে। যখন ওরা ভালোবাসা করে বিয়ে করে, বিয়ে করতে বাড়ির লোকেরা কেউ না মানতে ওরা বাড়ি থেকে বেরিয়ে যায়। এবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে কিছুদিন ওরা বেশ ভালো থাকে, বছর খানেক ওদের বেশ ভালো কাটে। মানে ওই হয় না যে একটা রাজকীয় ভাব, একটা নর্মাল ভাব, দুটোর ভিতর তো ডিফারেন্স আছে। দুজনা কাজকর্ম করে যা রোজা করে তাই করে খায়, এরকম করতে করতে একটা বাচ্চা হয়। সেই বাচ্চাটা হচ্ছে কিরণমালা। এবার ও তখন কি করে, এবার ওকে নিয়ে আছে বেশ ভালোই, দুজনে আছে। তখন ওর ওই বাবা খবর পাঠায়, কিরণমালার দাদু খবর পাঠায় ওর বাবা মাকে যে তোমরা যা ভুল করেছো তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমাদের বাচ্চা হয়েছে, ওকে নিয়ে তোমরা আমার এখানে চলে আসো। এবার চলে এসছে। চলে আসার পর ওরা তো বেশ আনন্দ পাবে যে আমাদের বাবা মেনে নিয়েছে, আমরা যা ভুল করেছিলাম। ওরা তো বেশ মজা করে সব, মানে বাড়ির যার কাছ থেকে ভাড়া নিয়েছিল তাকে সব মিষ্টি দিয়ে সব কিছু করে, ওরা আর কোনো জামা কাপড় কিচ্ছু নেয়নি, ওই এক পোশাকে বাড়িতে চলে গেছে। চলে যাওয়ার পরে দেখছে ওর বাবার সেই রণমূর্তি, ওর বাবা সেই রণমূর্তিতে তোমার ওদেরকে দেখে তো রেগে গেল। বাচ্চাটাকে একজন নিল, নেওয়ার পরে ওদের দুজনকে তো মানে বিভিন্ন রকম ভাবে টর্চার করছে, বিভিন্ন রকম ভাবে বলছে। করতে করতে যে কিরণমালার যে মানে বাবা ছিল, ওর মার নাম কিরণমালা, কিরণমালার যে হাজবেন্ড ছিল তাকে এত মারে সে মারা যায়। হ্যাঁ, মানে এত পরিমাণে সবাই মিলে মারধর করে, মানে কিরণমালার কাকা দাদা বাবা সবাই মিলে খুব মারধর করে ছেলেটাকে। মারধর করতে ছেলেটার জায়গায় মারা যায়। আর কিরণমালার মা যে ওকে বাঁচাতে যায়, বাঁচাতে গিয়ে ওদেরকে যখন সরাতে যায় ওই ইয়েতে কিরণ মায়েরও লেগে যায়। লেগে যেতে কিরণমালার মা অজ্ঞান হয়ে যায়। আচ্ছা, এবার অজ্ঞান হয়ে যেতে সবাই তো ভাবে যে দুজনেই মারা গেছে। এবার বাচ্চাটাকেও মারার কথা ছিল, মানে বলেছিল কিরণমালার দাদু যে মেরে দেবে। কিন্তু হয় না যে একটুখানি হলে সব কর্নার থাকে বাচ্চাদের জন্য। এবার মায় পড়ে গেছে, কিরণমালার যে দিদা ছিল, মানে কিরণমালার রিলেটিভ, মানে মেয়েরা বললো যে ও বাচ্চা, ও কি দোষ করেছে, ওকে ছেড়ে দাও, ওকে আমরা অন্য নামেতে অন্যভাবে আমরা ওকে মানুষ করব, ওকে ছেড়ে দাও, ওরা মরে গেছে, ওরা তো কোনো ওরা দোষ করেছে, ওদেরকে সাজা দিয়ে দিয়েছো, কিন্তু একে মারা যাবে না বলতে তখন কি করলো, ওরা দুজনে মিলে ওদেরকে নিয়ে এবার কোথায় মারবে, কোথায় পুঁতবে, কোথায় কি করবে, লোকে জানাজানি হয়ে যাবে। আর রাতারাতি কি করেছে, ওদের বাড়িরই একটা কোণের জঙ্গলের ভিতরে মাটির তলায় দুজনকে মেরে দিয়ে মানে পুঁতে দিয়েছে। এইদিকে কিরণমালা যে মাটা সে তো অজ্ঞান হয়েছিল তো, ওরা ভেবেছে মারা গেছে। আচ্ছা, হয় না যে অনেকক্ষণ যদি সেন্স না আসে তখন কি হয়, এমন জায়গায় লেগেছে হয়তো সেই জায়গা থেকে হয়তো জ্ঞান ফিরতে দেরি করেছে। ওর হাজবেন্ড পড়ে গেছে মানে মরা অবস্থা, কিরণমালা করছে, ও ওটা দেখেছে, দেখে ওইটা তর্পণটা দেখে ওদেরকে যখন অ্যাটাক করতে গেছে, এবার ওরা ওদেরকে মেরেছে, তখন ও তো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে। কিন্তু ওর বাবা ততক্ষণেও দেখছিল যে ডাকছিল কিরণমালাকে, কিন্তু কিরণমালা উঠছে না। তারপরে একটা সময় পরে ওর বাবা মারা গেছে। দুজনকে নিয়ে ওই গর্ত খুঁড়ে গর্তের ভিতরে পুঁতে দেয়। আর গর্তটা অনেকটা ডিপলি খুঁড়েছিল,
যাতে কোনো গন্ধ না বেরোয়, কেউ খুঁড়ে না বের করতে ফেলে। অনেক সময় কুকুরা না খুঁড়ে ফেলে, জানো তো, খুঁড়ে খুঁড়ে হাড় করে সব বার করে, এরকম করেছে। যাই হোক, করে টোরে নিয়ে তোমার ওরকম রেখে দিয়ে তোরা চলে এসছে। ওরা আছে ওদের মতো, বাচ্চাটাকে ও তখনকার সময় রাজরাজাদের বাড়িতে না ওই ইয়ে থাকতো, নাম নাম দেওয়ার জন্য বা নামকরণ করার জন্য এরকম ওদের একটা পার্সোনাল একটা পুরোহিত ওরকম থাকতো, ওগুলোকে বলা হয় পণ্ডিত। ওই পণ্ডিতকে ডেকে তখন বললো যে ওর নামকরণ করতে চাই, ওর যে নামকরণ আছে সেটা রাখবো না, নতুন করে নামকরণ করে ওকে নতুন করে আমরা আমাদের মেয়ে করে রাখতে চাই। বললো ঠিক আছে, নাম সব ডেকে নিয়ে সবকিছু করে তখন ওর নাম দিল হচ্ছে অনিন্দিতা। বুঝতে পেরেছো? এবার তখন থেকে ওই অনিন্দিতা হয়ে গেল। 6 মাস ওর ছিল কিরণমালা, আর পরে হয়ে গেল অনিন্দিতা। এবার অনিন্দিতা তো বড় হচ্ছে, তার ভিতরে ওদের ফ্যামিলির লোকেরা বাইরে থাকে, মাঝে মধ্যে বাইরে চলে যায়, কিছু মানুষ মারা গেছে। এবার ওই অনিন্দিতা যখন একটু বড় হয়, কিছুটা বড় হয়, তখন ওকে বাইরে পাঠিয়ে দেয়। আচ্ছা। বাইরে পাঠিয়ে দেওয়ার পরে ও বাইরেই থাকে। এবার এদিকের ঘটনা ঘটে, অনিন্দিতার মা তো বেঁচে ছিল। অনিন্দিতার মা হাজার চেষ্টা করেও মাটি থেকে উঠতে পারেনি, মানে এমন ভাবে ইয়ে করে দিয়েছে যে সেখান থেকে বেরোনা সম্ভব নয়। যে মাটি সরিয়ে উঠবে, সে তো মানে ক্ষমতা থাকার দরকার আছে। এবারে ওর ভিতরে মারা যায়। এবার মারা যেতে চুপচাপই ছিল। যতক্ষণ পর্যন্ত তুমি একটা সেরকম কাউকে না পাবে, তার ভিতরে ঢুকতে পারবে না, তার ভিতরে তুমি আসতে পারবে না। এবার অনিন্দিতা বাইরে থাকে, ওখানে পড়াশুনো করে বড় হয়েছে, সেখান থেকে এবার ও আবার উত্তরবঙ্গে রিটার্ন এসছে। কেন, ওর যে মা ছিল বা ওর মা মানে অন্য কেউ, সেটা অনিন্দিতা জানতো না। আচ্ছা। কিচ্ছু জানতো না। একদিন ওদের বাড়ির যে কাজ করে, যে মানে একটা ভদ্রমহিলা যে লালন পালন করেছে ওকে বা ওকে বেশিক্ষণ দেখেছে, সে এরকম গল্প করতে করতে ওকে ওর ওই মায়ের ঘটনাটা বলে। আর ওর মায়ের কোনো ছবি কোথাও ছিল না, বুঝতে পেরেছ? তখন ওর মায়ের গল্প করতে 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 সব ঘটনা ওকে সব খুলে বলে, যে মা এরকম এরকম ব্যাপারে হয়েছে এটাই। এবার ও তখন কি করে, ওই কিছুদিন হয় না যে আমার যে জন্ম দিয়েছে তাকে দেখতে পেলাম না, কোথায় সে, কেমন দেখতে, কি বৃত্তান্ত, ওই করে করে ও ঘুমড়ে না রাত্রিবেলা করে কাঁদতো। এতদিন তুমি জানতে তোমার মা একজন, বাবা একজন, তুমি আজকে জানতে পারছো তোমার এটা বাবা এটা মা নয়। তোমার ভিতরে একটা আলাদা তো ফিল কাজ করবেই। ওই সব কর্নারটা ওই বারবার মাকে ডাকছে, মাকেই করছে বলে ওই রাত্রিরে ওই একা ঘুমতো, আর ওই বারবার মায়ের কথা বলতে, কেমন দেখতে আমার মাকে, কেমন এই করতে। এটাও তো সেই ম্যানিফেস্টেশনের মতোই হয়ে গেল। হ্যাঁ, সেটার মতনই। এবার তখন ওর কাছে ওর মা আসে, এসে তখন বলে, আসলে একটা জিনিস জানো তো, তুমি যা কিছু মন থেকে চাইবে না সেটা তুমি পাবেই, আজ না হলেও 1 মাস বাদে হলেও পাবে। তুমি যদি সেটা গভীরে গিয়ে কিছু চাও, দেখবে ঠিক ভগবান তোমাকে দিয়ে দেবে। এবার একটা বাচ্চা তার মাকে দেখতে চাইছে বা জানতে চাইছে, অবশ্যই দেবে। এবার ওই মাকে তখন ওর মা ওকে দেখা দেয়। এবার দেখা দিতে তখন ওর মাকে দেখে, এইসব করে। এবার ওর মা কি করেছে, ওর মা দেখলো এবার আমার রিভেঞ্জ নেওয়ার দরকার, আমাকে ঢুকতে হলে ওর আত্মার ভিতর ঢুকতে হবে, আমার আত্মাটা ওর ভিতরে ঢুকে যাবো। আচ্ছা। বলে ওর মা ওর ভিতরে ঢুকে আছে, ওর আত্মা সবসময় আসে না, মাঝে মধ্যে আসে। এইবারে আসার পরে ওই রাত্রে আমি তখন ওই যজ্ঞটা করার পরে তখন ঘটনাটা জানতে পারি। মানে কি ওই কিরণ মানে অনিন্দিতা গল্পটা পুরোটা আমাকে তখন বলে দিল। ঠিক আছে, এবার আমি কিন্তু ওকে বলেছিলাম যে আমি পুরো ঘটনাটা শুনবো, আমি তোর সাথে কিচ্ছু করব না, আমি তোকে কিচ্ছু করব না,
আমার সাথে ওর এই প্রতিশ্রুতি ছিল, তাতে ও রাজি হয়ে আমাকে এই কথাগুলো সব বলেছে। আচ্ছা, ভোর হয়ে গেছে, ও অজ্ঞান হয়ে পড়ে গেছে, আমার কাজ কমপ্লিট। তখন এবার ছেলেটাকে বললাম যে ওর শরীরে যে আছে তাকে এবার তাড়াতে হবে। তাকে তাড়ানোর জন্য তার আলাদা প্রসেস আছে। সেই প্রসেসের জন্য যা যা জিনিস লাগবে, আমি তো কিছু আনিনি, তুমি সেগুলো আমাকে এনে দাও। এবার এনে টেনে দিল, সেসব করলাম, করে টোরে নিয়ে সেই দিন আর কাজ হলো না। পরের দিনকে কাজে বসলাম। তুমি তাকে তাড়াতে হেল্পও করে দিয়েছো, মানে তাড়িয়ে হ্যাঁ হ্যাঁ, সেটা পরে যাচ্ছি। এবার তখন ছেলেরা সব এনে দিল। এবার জিনিসপত্র সব গুছিয়ে টুছিয়ে নিয়ে পরের দিনকে বসলাম কাজেতে। কাজে বসার পরে মেয়েটাকে স্নান টান করিয়ে শুদ্ধ বস্তে পুরো বসালাম ওকে। বসিয়ে আমি বললাম, দেখ আমার সাথে একই আসনে পাশাপাশি বসিয়েছি, আর আমি যা যা বললো তুই আমাকে শুধু ধরে থাক, তারপর তো জানি কি করি নেবো ওকে দিয়ে। এবার যথারীতি আমাকে ধরে, আমাকে বিশ্বাস করে আমাকে ধরে বসেছিল। এবার আমি ওকে দিয়ে সংকল্প করিয়ে নিয়েছি। করিয়ে নেওয়ার পরে এইবারে যখন ও বুঝতে পেরে গেছে, বুঝে ওকে এবার তাড়ানো হচ্ছে, তখন ও আর আমাকে কিছু করতে দেয় না। আসন থেকে উঠতে পারছে না, ওকে তো আমি আসনে আটকে দিয়েছি, আসন বন্ধন করে দিয়েছি, আসন থেকে উঠতে পারছে না, কিন্তু ওই হাত বাড়িয়ে বাড়িয়ে সব ভাঙচুর করছে, সব ভাঙচুর করে দিচ্ছে, মানে কিচ্ছু করতে দেবে না, এই করতে দেবে না, সে করতে দেবে না, আমি মেরেই ছাড়বো, যতজন আছে আমাকে ক্ষতি করেছে আমি তাদেরকে মেরেই ছাড়বো। তখন আমি বললাম, দেখ তুই মেরে কি করবি, মেরে তো তোর কোনো লাভ হবে না, তুই যে আমাকে মারবি, মারলে কি তুই শান্তিতে থাকতে পারবি না, সুখে থাকতে পারবি না, তুই তোর স্বামীকে ফিরে পাবি না, তুই তোর মেয়েকে ফিরে পাবি, কাউকে তো ফিরে পাবি না, সেই সময়টাকেও ফিরে পাবি না, মেন সেই জিনিসটাই, সেই সময়টা তো পাবি না, কিছুই খুঁজে পাবি না, তাহলে তো রিভেঞ্জ নিয়ে তো লাভ নেই, ওর কর্মফল ও ঠিক পাবেই। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, ওই আত্মাটা যে ওরই মেয়ের মধ্যে আসছে, তাতে তো মেয়েটারও তো ক্ষতি হয়েছে। হ্যাঁ, ক্ষতি হচ্ছে। দেখো, আমরা যখন একটা জিনিস বুঝবে, আমরা এই এতক্ষণ আমি তোমার সাথে কথা বলছি, আমার শরীরেতে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু যখন আমি মরে যাব বা আমি এখান থেকে চলে যাব, আমার এই আত্মাটা যখন থাকবে না, আমি কিন্তু আর তোমাকে তখন চিনি না। তুমি যে দেবপ্রতিম, তুমি আমার সাথে কথা বলো প্রতিদিন, তুমি আমার সাথে গল্প করো, আমি কিন্তু সেই ভালোবাসাটা তোমাকে জানবো না। আচ্ছা, তখন তো আমি তার অন্য জায়গায় আছি, আমি কষ্টেতে তড় পাচ্ছি। তুমি ভাবো তো, বিভৎস ভাবে মেরেছে, তার চোখের সামনে তার ভালোবাসাকে মেরেছে, এবার সে জানে না তার বাচ্চাকেও মেরে ফেলেছে কিনা, বা তার বাচ্চাও আছে কিনা। যতক্ষণ পর্যন্ত আরেকজন না ডাকে তখন আরেকজন সায় পায় না। বাচ্চাটা যখন ডেকেছে এতদিন কিন্তু ও সায় পায়নি। বাচ্চাটা যখন মন থেকে চেয়েছে আমার মা কোথায়, আমার মা কে, আমার মা কি, কিছু জানতে পারলাম না, তখন কিন্তু ও সায়টা পেয়েছে। এতদিন কিন্তু জানতো ওর স্বামী বাচ্চা সব মারা গেছে, সবাইকে মেরে ফেলেছে, স্বামীকে মেরে চলে যান, আমাকে মেরে ফেলেছে, অন্য বাচ্চাকেও মেরে ফেলেছে। তখন বলতে পারছে আমি অজ্ঞান হয়েছিলাম, আমাকে একবার দেখার প্রয়োজন বোধ করেনি, আমাকে মাটি চাপা দিয়ে দিয়েছে। আমি কি ভুল করেছিলাম? আমি কাউকে ভালোবেসেছি, আমি কাউকে বিয়ে করেছি, কি ভুল করেছি? জ্যান্ত অবস্থায় মেরে দিয়েছে। এইবারে ও তো ন্যাচারালি, দেখো সবার একটা রাগ থাকবেই। আমার বাচ্চাকে কেউ যদি একটা চড় মারে, আমি কি করব? তাতেই আমি রেগে যাব, মনে হবে তাকেই আমি আরো দুটো চড় মারবো। তাহলে সেই ক্ষেত্রে একটা মা তো না, এটা মানে খুব মানে একটা কষ্টের ব্যাপার। নিজের বাবা মা কাউকে ছাড়া যায় না, এই জায়গাটাই কোনো কাউকে ছাড়া যায় না। এবার যাই হোক, তখন মেয়েটা তো আমাকে আর কিছু কাজ করতে দিচ্ছে না, আবার জল পড়া টড়া দিয়ে ওকে আবার শান্ত করলাম, করে টোরে নিয়ে অনেক বোঝালাম। বোঝানোর পরে মানে একটা সময়ের পরে না, ওরা আমাদের উপরে না তখন মানে বিশ্বাস করতে থাকে, ভেঙে পড়ে যে ওদের সাথে না আমাদের ওই চুক্তিপত্রে যেতে হয়। আচ্ছা, যে তুমি এটা করো, আমি এটা করে দেব, তুমি এটা করো,
আমি ওইটা করব। ওদের সাথে এই চুক্তিপত্রে যেতে হয়। আচ্ছা আমি তখন ওকে বললাম, তুই যে এটা করছিস তোর মেয়ের ক্ষতি হচ্ছে, তো মেয়েটা তো তোর সন্তান, তোর সন্তান কষ্ট পাচ্ছে, তাহলে তুই সেটা দেখতে পাবি? তাহলে কার জন্য করছিস? এই মানে কিছু একটু মানে ইমোশনাল কথাবার্তা বলে টলে ওকে তারপরে চোখোবুকো করা হলো, সবকিছু করা হলো। তারপরে ও চলে গেল, রীতিমতো ওর গা থেকে বেরিয়ে গেল। এবার ছেলেটা তো ভয় পেয়ে যাচ্ছে যে কি হবে আলটিমেটলি, মানে ও ঠিক হবে কি না হবে, কতটা কি হলো না হলো। যখন ওর শরীর থেকে ওর মা বেরিয়ে গেল না, এক চান্সে যখন বেরিয়ে গেল, সেই জায়গাটা না পুরো মানে হয় না যে একটা বিশাল হাওয়া দিলে যেরকম একটা সবকিছু লন্ডভন্ড করে দিয়ে বেরিয়ে যায়। আমি যখন বলেছিলাম দরজা জানলা যা যেখানে আছে সব খুলে দাও, দরজা জানলা কিছু বন্ধ রাখবে না, যেখান থেকে পারো চলে যাক। কিন্তু ওর কন্ডিশন ছিল, ওর যে হাজবেন্ড তার কোনো সৎকার হয়নি, তার সৎকার করতে হবে। তারপরে ওর যে সম্পত্তি যে যা কিছু আছে ওগুলো তো মেয়ে পাবেই। আর ওর যে মানে যে মেরেছিল, ওর একটা দাদা ছিল তার ভিতরে, বাবাটা মারা গেছে আর কাকা ছিল। আচ্ছা বলছে এদের দুজনকে মারতে হবে। আর সব ঠিক আছে, সব মরে যাবে, কোনো চিন্তা নেই, আমি মারবো এই কথা তো বলিনি, বলেছি সব মরে যাবে। তা যাই হোক বলে টলে নিয়ে বেরিয়ে তো গেল। মেয়েটাকে বললাম নিয়ে গিয়ে শুয়ে টুয়ে দাও, দিল, দিয়ে টিয়ে পরে দেখলাম আমি পরের দিন অবধি মেয়েটার আর শরীরে কিছু আসেনি, কিছু হয়নি। তারপর বললাম যাক তোমার গার্লফ্রেন্ড ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। বাড়িতে যা কাজ করে দিয়েছে, ওকে যা যা দিয়ে দিয়েছি সেগুলো রেখে দেবে। আর ওর মায়ের কথা যেন ও যেন আর না মনে করে। আচ্ছা এসব বলে টলে দিয়ে দিয়ে তো চলে এসেছি। তারপরে তোর শরীর থেকে ওটাকে বার করে দিয়েছি। আর এমনি ওই যে কাকা যে যার কথা বললো, বয়সী হয়ে গেছে ধরুন। হ্যাঁ এখন তো অনেকটা বয়স হয়ে গেছে, হ্যাঁ। মানে এখন হয়তো মারা গেছে, এখন হয়তো মানে আজ থেকে অনেক পুরনো আগেকার কথা বলছি। তখন ধরো কাকাদের বয়স ছিল কত হবে, ধরো 55 বছর 60 বছর। এমনি এখন তো মারা গেছে আরো 12 13 14 বছর আগেকার কথা, মানে তো আরো মারাই গেছে। এবারে দেখো রিভেঞ্জ নেওয়াটা খুব বাজে জিনিস। এটা যার মাথাতে বেসিক্যালি এদের মাথাতেই থাকে। যাদেরকে কেউ এরম ভাবে মারে না তাদের এটা থাকবেই। কেউ হয়তো কারোর জন্য বিষ খেয়ে মারা গেছে, কোনো ছেলেকে হয়তো কোনো মেয়ে ভালোবাসতো, সেই ছেলেটা ওর সাথে এরকম করেছে, মেয়েটা মারা গেছে, ওই ছেলেটার জীবন নষ্ট। এই মেয়েটার আত্মাই আবার আসবে, ডিস্টার্ব করবে। হ্যাঁ ডিস্টার্ব করবে তো। আচ্ছা এটা হবেই। কেন বলে না সব কর্নার গুলো কাজ করে। একটা ছেলে 5টা মেয়ের সাথে এরকম করেছে, ফট করেছে, ও জানে এমন 2 মিনিটের জন্য কথা বলছি বেরিয়ে যাবো, ও ভুলে গেল, কিন্তু কোনো একটা মেয়ে সত্যি সত্যি ভালোবেসে ফেললো। আচ্ছা তখন আর সেখান থেকে বেরিয়ে যায় না। দেখো না পালিয়ে গিয়ে বিয়ে করে যায়, হ্যাঁ বাবার এত সম্পত্তি তাও পালিয়ে গিয়ে বিয়ে করছে, জানে ছেলেটার কাছে গেলে কিছু পাবো না, তবু পালিয়ে গিয়ে বিয়ে করছে। কেন? মোহ। ভালোবাসা ভয়ঙ্কর, ভালোবাসা ভয়ঙ্কর, একদম। এটাও তো ভয়ঙ্কর ভালোবাসা। মানে ভালোবাসার জন্য তো নিজেদের দুটো জীবন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে ভালোবাসা ভয়ঙ্কর, আর যে পালিয়ে যাচ্ছে সে হচ্ছে গিয়ে ভয়ঙ্কর ভালোবাসা। মানে পালিয়ে যাওয়ার পরে তো সে বুঝতে পারছে না যে আদৌ আমি খেতে পারবো কিনা, বা আগেও আমি। আর বেসিক্যালি কোনো বড় লোকের মেয়েকে যদি তুমি বিয়ে করো তাহলে সেই ছেলেকে মরতে হবে। কেন? কোনো বড় লোকের মানে বড় লোকরা চায় না যে কোনো গরিব লোকের ছেলের সাথে আমার মেয়ে বিয়ে হোক। আচ্ছা কোনো বড় লোকের বাবার চাইবেই না। আচ্ছা আমার জানা যত ক্লায়েন্টকে দেখেছি বা যত জানাশোনা ব্যক্তিকে দেখেছি, কোনো ব্যক্তি দেখিনি যে সেই ভালোবাসা কোনো দিন সেই ভালোবাসা পেয়েছে। তারা একে অপরকে ভালোবেসে হয় ছাড়াছাড়ি হয়ে গেছে, নয়
তাদের জীবন নষ্ট হয়ে গেছে, নাহলে কেউ একজনকে মেরে ফেলেছে, এরকম কিছু, নাহলে তোমাকে এমনভাবে টর্চার করবে যে তুমি বাধ্যতামূলক মানে ছাড়তে বাধ্য হবে। আরো একটা জিনিস দেখেছি, যেটা হচ্ছে গিয়ে একটা মেয়ে, ঠিক আছে, এখনকার সময়ের কথা বলছি, একটা মেয়ে যদি কোনো ব্যাংকের পিও হয়ে থাকে, সে কোনোদিনও কোনো গরিব তার থেকে নিচের পোস্টে মানে ক্লার্ক বা কোনো আরো গরিব যারা, তাদেরকে বিয়ে করে না, সেই ছেলেদের বিয়ে করবে না। ও ম্যানেজার যাবে বা তারও উপরের পোস্টে যাবে, হ্যাঁ, মেয়েরা হলে এটা করে। হ্যাঁ, কোনো গরিব মেয়ে কিন্তু কোনো একদম কম ওর লেভেলের নিচে কোনো ছেলেকে বিয়ে করবে না, ওর থেকে উঁচু লেভেলের করবে। কোনো অফিসার দেখবে সব বসেদের সাথে মেয়েদেরকে কেননা বস তো তার থেকে বেশি মাইনে পায়, বেশি উঁচু লেভেলে আছে। আবার ছেলেরা হলে কি করবে বলো তো, ওই কেরানি, না হলে তোমার ওই যে গার্ড, না হলে যে কাজ করছে সে, এদের সাথে ভালোবাসবে। এই রাজরাজাদের ব্যাপার, এই রাজরাজাদের ঘটনা আগেকার দিনে কি করতো, ঝিয়ের মেয়েকে বিয়ে করতো, বা বাড়িতে হয়তো কোনো লোক এসছে এরকম টাইপের আছে, তাদের মেয়েকে, হয়তো কাজ করছে তার মেয়েকে বিয়ে করতো। সেটাই, তো অনেকদিন ধরে কাজ করছে, ড্রাইভারি করছে, তার মেয়েকে বিয়ে করছে। এখনো তাই, এখনো আছে সেম, এই রেসটা কিন্তু আছে। মেয়েরা কিন্তু কখনোই তোমার থেকে নিচু কাউকে কিন্তু চাইবে না, মেয়েরা সবসময় চাইবে উঁচু কাউকে। আর ছেলেরা ওই, যদি সব মেয়েরা উঁচু কাউকে চায় তাহলে তো ছেলেরা নিচুই কেই চাইছে, ব্যাপারটা এরকম। আর তাতে পরিণাম হয় কি, ওই যে বাবা মারা তো পছন্দ করে না, মেয়ের বাবা মারা, যে বাবা আমার জামাই এত বড়, ঠিক আছে মেনে নেই, বিয়ে দিয়ে দিলাম। কিন্তু এটা যদি কোনো রাজার মেয়ে হয় তাহলে তো সে চাইবে না যে তার মেয়ে একটা ছোট ঘরে যাক, চাইবে কি, চাইবে না। তার জন্য তুই আগেকার দিনে এরকম করতে, মেরে দিত। আর এখন তো মানে না, বা ব্রেকআপ হয়ে যায়। হ্যাঁ, ব্রেকআপ হয়ে যায়, ছাড়াছাড়ি হয়ে যায়, হয়তো আমরা জানতে পাই না, আমরা হয়তো জানতে পাই না, অনেক ঘটনা হয়তো মেরেও দেয়। হয়তো কোনো প্রভাবশালী লোক হলো, মেরে দিল, বা হয়তো তাকে এমন জায়গায় পাঠিয়ে দিল যে সে যাতে আর মেয়েটার সমাজ পাশে ফিরতেই পারলো না, বা তাকে এমন ঠেট দিল যে তোর বাবা মাকে মেরে দেবো তুই যদি আমার মেয়ের সাথে মিশিস। এই থ্রেডিং গুলো চলে, এগুলো আজকেও না, এটা বহু পুরনো থেকে চলে আসছে, এটা বহু পুরনো থেকে চলেছে। আমি কিছুদিন আগে তোমার গেছিলাম মহিষপোতা একটা রাজবাড়িতে, জানো তো। রাজবাড়ি নিয়ে আমার খুব একটা নয় ইন্টারেস্ট, রাজবাড়ি হলে না বেশ ভালো লাগে আমার। ভৌতিক টান আছে নাকি? ভৌতিক টান আছে, ভূতের কিছু ঘটনা রাজবাড়ি গেলে তুমি পাবেই, থাকবেই। এটা তুমি যে কোনো জায়গায়, তুমি যে রাজবাড়িতে যাও না কেন, প্রভাবশালী কোনো রাজবাড়ি মানেই সেখানে আছে। জমিদার বাড়ি, এখন তো আমরা ওগুলোকে রাজবাড়ি নাম দিয়েছি, বেসিক্যালি ওগুলো হচ্ছে জমিদার বাড়ি, কয়েকশো বিঘে জমির মালিক তারা, সেগুলোকে বলা হয় রাজবাড়ি। আর রাজবাড়ি মানে কি, মিডিলে একটা উঠোন থাকবে, চারিদিকে বাড়ি থাকবে, আর ওই মোটা মোটা থাম্বা থাকবে, বেশ ওই কলকা করা এরকম থাকে, ওদের রান্না অন্দরমহল একটা থাকে, এরকম এরকম থাকে। তা ন্যাচারালি একটা তোমার বাস্তুর একটা কাজ ছিল তোমার ওই মহিষপোতার একটু আগেই, মানে একটু আগে বলতে ধরো ওই 50-60 কিলোমিটার আগে। আচ্ছা, তো ওখানে গেছি, কথা বলেছি, সবটা হয়ে গেছে। তো হঠাৎ করে আমার সাথে যে গেছিল বললো এখানে একটা খুব সুন্দর রাজবাড়ি আছে। তা আমি বললাম তাই নাকি, বললো হ্যাঁ। বললাম দেখ অনলাইনে বুক করে, বললে এটা অনলাইন ছাড়া পাওয়া যায় না। অনলাইনে বুক করে রুম বুক করা হলো, সব কিছু করা হলো, গেলাম ওখানে। যাওয়ার পরে রাজবাড়িটার নাম করা দুর্গাপুজো হয়, মানে এখনো পর্যন্ত। আচ্ছা, রাজবাড়িতে যা জিনিসপত্র আছে, আগেকার দিনে রাজারা তোমার ওই বাঘ মারতো, তারপরে তোমার ওই সব বলো না বন্য শুয়োর, সব মারতো, সব মারা, সব রাখা রয়েছে। মানে এটা ঘোরার একটা খুব সুন্দর জায়গা, ইভেন ওখানে থাকতে পারবে, খাবারও পাবে, সবটাই আছে, খুব সুন্দর জায়গা। দেখতে যেখানে সুন্দর সেখানে তো কিছু আছেই, না কিছু পাবোই। ঢুকতেই একটু গাছ মানে বুঝতে পারলাম যে কিছু একটা আছে। আমার সাথে যে গেছিলাম সেটা, এই রাজবাড়িটা হচ্ছে পুরনো, আর এটা মনে হচ্ছে নতুন করা। তো যে গেটম্যান ছিল বললো একদম ঠিক কথা বলেছেন, তাও এটা নতুন করা বলতে 150 বছর পুরনো,
এটাও 150 বছর পুরনো হয়ে গেছে, নতুন বলতে। আর মানে একটা দেখলে তো বোঝা যায় সেরকম। তা বলতে টলতে হয়ে গেল। দেখলাম বিকেলবেলা ঘুরতে বেরোলাম ওইসব দিকে, একটা ঠাকুর আছে। ঠাকুরগুলো দেখে না মনে হচ্ছে যে এখানে মা, মানে ঠাকুর সেইভাবে পুজো পাচ্ছে না, বা সেইভাবে নেই, বা সেইভাবে একটা হয় না, এরকম নেই। রাত্রিবেলা সব ঘুরে টুরে এসে টেসে খেয়ে দিয়ে নি রাত্রিবেলা শুয়েছি। তা ওরা বললো যে গল্প করতে করতে 1টা বেজে গেছে, আমি যে তোরা এবার শো, আমি এবার জব করতে বসি। জব করেছি, জব করে বললাম আর সারাদিন এত খাটাখাটি হয়ে গেছে, বেশিক্ষণ জব করতে পারছি না, উঠে পড়েছি। 4টে বাজে, ওই 4টে বাজে 10-15 মিনিট বাকি। শুয়েছি, শোয়ার পরে না এরকম করে শুয়েছি, তা কানেতে ভাবছি এরকম করে চাপাতো বালিশটা, ওই জন্য মনে হয় আওয়াজটা আসছে, আওয়াজ আসছে? কান্নার আওয়াজ, আচ্ছা। বিভৎস কান্নার আওয়াজ। না এরকম করে শোবো না, আবার সোজা হয়ে গেলাম। মন দেখি তাও আসছে, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। সে মানে ভীষণ চিৎকার হচ্ছে, এই তো মহা মুশকিলে পড়লাম। তারপরে আবার পাশ ফিরে শুলাম, হয়ে যাচ্ছে, আর উঠে বসেই পড়লাম, আর ঘুমাইনি। না আমার ঘুমাবো না, অস্থির লাগছে প্রচন্ড। সকালবেলা হলো, চা দিয়ে গেল, 6টা বাজে। যে চা দিতে আসলো তাকে আমি জিজ্ঞাসা করলাম, বললাম আচ্ছা এখানে কি কিছু আছে নাকি, কারো দেখতে পেয়েছেন নাকি? বলছি না না, বলুন না কিছু আছে নাকি ওই ওই জায়গাটা, ওখানটায়। তখন না লোকটা আমাকে দেখে না দৌড়, যেই বলেছি ওই জায়গাটায় আছে, মানে পার্টিকুলার জায়গাটা বলে দিয়েছি যে ওই জায়গাটায় আছে। এর ভিতরে হয়েছে কি, আমি একটু জানলা খুলে দেখছিলাম যে কোথা থেকে আওয়াজটা আসছে, এসি চলছে, আওয়াজটা দেখছি ওখান দিয়েই আসছে। তখন বলছে একদম ঠিক কথা। আরেকজনকে ডেকে নিয়ে আসলো, নিয়ে এসে বলছে হ্যাঁ ওখানেই আছে। আর সেই 3টে মেয়ে ছেলে, 2টো বেটা ছেলে, হ্যাঁ ওরা আরো হাঁ হয়ে গেল। মানে যে ভদ্রলোককে বলছি সেই ভদ্রলোকের প্রায় 92-93 বছর বয়স, বুঝতে পেরেছো তো? তখন বলছে হ্যাঁ আছে তো এরকম। এর আগে এরকম একজন ভিডিও করতে এসেছিল, আর তাকে ঘাড় মুটকে দিয়েছিল, সে ভিডিও করছিল বলে, বুঝছো তো? মানে কিছু একটা ভিডিও শুট করতে গেছিল, এইসব হয়েছে। 3টে মেয়ে, 1টা ছেলে? 2টো ছেলে। 2টো ছেলে, আচ্ছা আচ্ছা। মানে ঘটনাটা বললো ওরা, যে কি ঘটনা ঘটেছে। তা আমি বলছিলাম, তখন বললো হ্যাঁ ঠিক 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 ঠিক। রাজার ছেলে একজন, এখন যে মারা গেছে, সে তার মতো, তার আদবের বা তার মতো সবকিছু একটা ছেলে পেয়েছে। সে এখনকার ওই ওদের হয় না রাজ্য অভিষেক হয়, ওই রাজ অভিষেক ওই ছেলেটাকে দিয়েছে। ও এসছে, মানে ছেলেটা খুব আধ্যাত্মিক, ওরকম ধুতি পরে, ওরকম এই বয়সে, এই মানে ছেলেটা কত হবে, 14-15 বছর বয়স হবে, ধুতি পরে করে ঘুরে বেড়ায়, ধুতি ছাড়া অন্য কিছু পরে না। তো ওর বাবা আর ও এসছে ওই দিনই ভোরবেলা, ভেবে দেখো। আমার সাথে দেখা করতে চাইলো। ওরা কি যখন বললো যেরকম একজনে এসছে, এরকম বলছে, তা বলতে হচ্ছে ঠিক আছে ওনাকে বল যে আমরা দেখা করতে চাই। তোদের একটা বৈঠকখানা আছে বেশ জায়গা, সেখানে গেলাম। উনিও আসলো, আসার পরে কথাবার্তা বললাম, সব শুনলাম টুনলাম। তখন বললো যে এরকম, তাহলে আপনি একটা ব্যবস্থা করুন না, একটা কাজ করে দিন না। আচ্ছা আমি পারবো না। কেন? দেখো অভিশাপটাকে আমি কাটাবো কি করে? অভিশাপ? আমার তো ক্ষমতা নেই। আচ্ছা। আমি তো তোমার মতনই একটা মানুষ। তুমি ভগবানকে 10 মিনিট ডাকো, আমি ভগবানকে 20 মিনিট ডাকি। আমি বলবো তাতে হয়ে যাবে তা না। একটা হয় কি যে একজন একটা প্রবলেমে পড়েছে, তাকে আমি তোমাকে ঝাড়িয়ে দিলাম, তাকে একটা কবজ দিলাম, তাকে একটা প্রোটেকশন দিলাম, সে বেঁচে গেল। যেই কেসটা আজকে শুনলাম, সেই কেসটা অভিশাপের না? না, সেটা রিভেঞ্জের কেস। আর এটা অভিশাপ। তুমি ভেবে দেখো তো, তুমি কাউকে মেরে দেয়ালের ভিতরে আটকে রেখে দিয়েছো। হ্যাঁ, এখানে অনেকগুলো ঘটনা আছে, মানে 5 জন যে মারা গেছে, এই 5 জনের আলাদা আলাদা ঘটনা আছে।
শুনবো তাহলে, হ্যাঁ অন্য একদিন অন্য শুনবো। একদিন শুনবে, কেননা এটা মানে খুবই মানে কষ্টদায়ক, বা আমি যখন শুনলাম বা জানতে পারলাম, দেখলাম, আমি ডাইরেক্ট ভদ্রলোককে বলে দিয়েছি, না আমি করবো না, আমি করতে পারবো না। আচ্ছা। দেখো, আমি একজনের একটা কাজ করতে গিয়ে আমি আরো সবাইকে ক্ষতি করতে পারি না। হুম তুমি কি, আমি সবসময় বলি এই কথাটা, আমি কাউকে 100% দেবো কাউকে বলি না, আমি 80% দেবো, 20% তোমার। হুম আমার 80% আর তোমার 20% সেম সেম, 50-50-তে সেম সেম হয়, কিন্তু আমার হচ্ছে 80% আর তোমার 20% সেম সেম। কেন, তুমি কি খারাপ কাজ করেছো সেটা তো আমি জানি না, সেটাই। তাহলে আমি তার ভোগান্তিটা কি করে বদলাবো? হুম এটা তো আমি পারি না, হুম এটা পারবো না, যেটা পারবো না সেটা আমি বলে দিই যে আমি এটা পারবো না। কর্মফল। কর্মফল, তোমার কর্মফল তোমাকে ভুগতে হবে, আমার কর্মফল আমাকে ভুগতে হবে, তাহলে সেটাকে তো আমি চেঞ্জ করতে পারবো না। সেটাই। তাহলে কেউ বললেই আমি তো করে দিতে পারবো না। এরা যেরকম বলেছিল, এদের যেরকম ব্যাপারটা অন্য ছিল, গল্পটা জানতে জানতে এই জায়গায় গিয়ে আমি পৌঁছেছিলাম। হুম তো সেখান থেকে আমি ফিরে তাকে বাঁচিয়ে দিতে পেরেছি। এতে নিজের কিছু ক্ষতি হয়নি? হয়তো কি হয়? তুমি যাই করো না কেন, তার তুমি রিটার্ন কিছু পাবে। ভালো কাজ করলে ভালো রিটার্ন পাবে, খারাপ কাজ করলে খারাপ রিটার্ন পাবে। এইটার সময় তুমি কি ভালো কাজ করেছিলে? এখানে 50-50 ছিল, হুম এখানে 50-50 ছিল। দেখো, একজন কেউ কষ্ট পেয়ে মারা গেছে, হুম আর একজন কষ্ট পাচ্ছে, হ্যাঁ তা দুটো 50-50 না? হুম হুম এর এই 50-50 কে আমার ওই বলে না, আমার ওই ব্যালেন্স হয়ে গেছে, হুম আমার কাজটা পুরো ব্যালেন্স হয়ে গেছে। তবু আমাকে দুদিনের জন্য হলেও আমাকে রেস্ট নিতে হয়েছিল, আচ্ছা। দুদিনের জন্য হলেও আমাকে রেস্ট নিতে হয়েছিল। একটা শরীরের দখল ছিল, যে কদিন ওখানে ছিলাম ঘুমোতে পারিনি, ট্রেনে যাতায়াতে ঘুমোতে পারিনি, প্লাস একটা এত বড় একটা মানে কাজ, হুম যতটা আমি বললাম আর করা তার ভিতরে কিন্তু অনেকটা মানে ফারাক থাকে। হুম এই ডিফারেন্সটা কিন্তু বোঝানো যাবে না। হ্যাঁ মানে বলা, আমি বললাম যোগ্য করছি, আর এই যোগ্য করতে গেলে কতটা মানে টাইম লাগে, তার তন্ডুলি তৈরি করা, তাকে ঘন্টা এমনিই বেরিয়ে হ্যাঁ, ওটা ওই তন্ডুলি সাজিয়ে ওটাকে জোগাড় করতেই লেগে যাবে, আমারটা 1 ঘন্টা 10-20 মিনিট লেগে যায়। যে তুমি কি কি জিনিস এখানে ইউজ করেছিলে? অনেক কিছু থাকে এর ভিতরে, বহু জিনিস থাকে, যেসব জিনিসগুলো অনেক সময় মানে দুষ্প্রাপ্য, পাওয়া যায় না। এখন অনেক জিনিস আছে যেগুলো পাওয়া যায় না, এই কাজগুলো ছাড়াতে গেলে যে জিনিসগুলো দরকার সেগুলো অনেকটা পাওয়া যায় না। আচ্ছা। একটু জঙ্গল ফঙ্গলের দিকে গেলে আবার কিছুটা পাওয়া যায়, আমাদের কাছেই থাকে জানো তো, কিন্তু অনেকে চেনে না বলে জানে না, ও অনেকে চেনে না বলে জানে না। এটা এটা আমরা যেটা পাই না, একটা জিনিস আছে, একটা শেকড় আছে, এই শেকড়টা তুমি যদি বাড়িতে রেখে দাও, তোমার বাড়িতে কোনো নেগেটিভ আসবে না, কোনো ভূত প্রেত আসবে না। আচ্ছা এক কথায় বলা যেতে পারে কোনো ভূত প্রেত আসবে না। আচ্ছা। এটা অনেকে জানে না। যদি অরিজিনাল গাছ হয়, সেই গাছের যদি শেকড় হয়, এটা কি গাছ? গুয়ে বাবলা, ও এটা পুরো গুয়ের মতো গন্ধ, আচ্ছা আচ্ছা। মানে পুরো গুয়ের যা গন্ধ না, ওই গন্ধে তোমাকে লাগাতে হবে। তার সাথে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে নিশিন্দার শিকড়। আচ্ছা, নৃসিংহ। নিষেন্দে ও আচ্ছা। নিম নিষেন্দে হয়, হ্যাঁ। সেই নিষেন্দে গাছের শিকড় হ্যাঁ। তুমি, আর ওই একটা গুয়ে বাবলা নিয়ে তুমি শিকড় প্রত্যেকটা ঘরের দরজায় তুমি লাগিয়ে দাও, প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করো। আচ্ছা তুমি দেখতে পাবে 1 মাসের ভিতর রেজাল্ট পাবে, যে তোমার বাড়িতে কারোর যদি গা ভারী হচ্ছে, কারো খুব কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, তাদের সেটা কেটে যাবে। এবার এটা তোমার অরিজিনাল দেবে কে? বাজারে যেগুলো বিক্রি হয় সেগুলো তো পাওয়া যায় না, সেগুলো বোঝা যায় না। হুম এগুলো যারা ভালো চেনে, মানে আপনাদের মতোই হ্যাঁ, প্রফেশনাল, যারা প্রফেশনাল লোক তারা জানবে, আর না হলে তোমাদের সাধারণ মানুষদেরকে জানতে গেলে কি করতে বলো তো, তোমাকে নার্সারিতে যেতে হবে, গিয়ে একটা গাছ কিনতে হবে, সেই গাছের শেকড়টাকে কেটে তোমাকে
আবার নিতে হবে। ধারণ করতে হবে বা তোমাকে না হলে লাগাতে হবে না। না হলে হবে না। হুম। তোমাকে চিন্তা, এটা হচ্ছে ব্যাপার। আর তুমি যদি শেকড়ের দোকান থেকে কেনো তাহলে তোমাকে বিশ্বাসের উপর কিনতে হবে যে তুমি সত্যি সত্যি এটা নিয়ে যাচ্ছ, আর এটাই এই জিনিস। হুম। আমি আমি প্রত্যেকটা মানে মানুষের ক্ষেত্রে বা প্রত্যেকটা যারা যারা এসছে যাদের কাজ যাচ্ছে বলেছি, যে বলেছে না না ওরম আমি কিনতে পারবো না, আমরা তাহলে গাছ কিনো না, হ্যাঁ গাছ কিনে এনেও করতে পারো। তোমাকে যদি কেউ অর্ডার দেয়, মানে বলে দেয় যদি হ্যাঁ আমাকে বলে দিলেও আমি সেটা তো এনে দিই। বেস্ট। হ্যাঁ সেটা অনেকে নিয়ে যায়, তো আমার থেকে নিয়ে যায়। হ্যাঁ। আমার বাড়িতে আমার ছাদেতে এরকম ধরনেরই গাছ লাগানো বেশি। আমার কাজের গাছই লাগে। দেখো আমার হট করে এখন কারোর ভূতে ধরেছে, হ্যাঁ দোকান বন্ধ, আমি কি করব বলো? সেটাই। আমি কি করব? হুম। এবার হয় কি, অনেকে বলবে যে গাছ থাকলেই তো তোলা যায় না, গাছকে নেমন্তন্ন করতে হয়, হ্যাঁ আগের দিন নেমন্তন্ন করতে হয়। নেমন্তন্ন। আর আমার আবার সিস্টেম আলাদা। আমি যখন গাছ এনে বসিয়েছি তখনই আমি বলেছি, আমি এই যে বসালাম, হুম। জল ঢালছি প্রত্যেক দিন, তো যত্ন করছি তোমাদেরকে, আমার যখন ইচ্ছা তুলবো, আমার কাজটা করে দিও। দেখো হয় কি, আমাদের মনে মানে এক্ষুনি কারোর এই মুহূর্তে দরকার, হুম। আমি কোথায় পাবো? হ্যাঁ সেটা। আমি আজকে নেমন্তন্ন করবো, কালকে তুলবো, তো ততক্ষণে তো তার প্রবলেম সলভ হবে না। হুম। আমি অ্যাডভান্স বলে রেখে দিই। আচ্ছা। আমার সব কাজে দেই, মানে আগে থাকতে অ্যাডভান্স বলা থাকে যে এটা করব, তুমি এগুলো করো। বিভিন্ন রকমের গাছপালা লাগানো আছে, যেগুলো মানে যে গাছগুলো আমার কাজে লাগে। হুম। শ্বেত অপরাজিতা, হুম। তোমার যেটা নীলকণ্ঠ বলে সেটা অপরাজিতা, সাদা ধুদুল, কালো ধুদুল, কালো হলুদ। কালো হলুদও আছে। ওই বললাম না তোমার ইয়েতে গেছিলাম উত্তরবঙ্গে, ওখান থেকেই নিয়ে এসেছি। হ্যাঁ ওখান থেকেই নিয়ে এসেছি, মানে ওদের বাড়িতে ছিল, প্রচুর ছিল, তা ওখান থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে বসিয়েছি। কালো হলুদটা অনেকদিন আগে একজন দিয়েছিল, কিন্তু গাছটা বসিয়েছিলাম টবের ভিতরে মারা গেছে, খুঁজে আর পাচ্ছিলাম না কোথায়। আচ্ছা। এবার ওই জন্য অন্যরকম একটা টপেতে বসিয়েছি যাতে বোঝা যায়, আর বসে ওই টপটা মার্ক করা থাকলো। কালো হলুদটা যেন কি কাজে লাগে ভুলে গেছি, কিরকম অনেক কাজে লাগে। কাজে লাগে, কি কাজে লাগে? বেসিক্যালি লক্ষ্মীর আরাধনা করতে লাগে। ও অষ্টলক্ষ্মী কাজ করতে গেলে কালো হলুদ দিয়ে কাজ করলে কাজ হয়। এবার এই কালো হলুদটাকে কিভাবে ইউজ করবে? হুম। অষ্টলক্ষ্মী মানে কি পূর্ণ লক্ষ্মী? 8টা লক্ষ্মী থাকে, 8টা লক্ষ্মী আচ্ছা আচ্ছা। এবার এই 8টা লক্ষ্মীর পুজো করতে গেলে এখানে ওই কালো হলুদের লাগে, কালো হলুদ লাগে। এবার কালো হলুদটা এক একজন এক এক রকম ভাবে ব্যবহার করে। আমি যেভাবে ব্যবহার করি সেটা হয়তো সবার মনেই হতে পারে যে এটা আলাদা বা আলাদা রকম। আমার ব্যবহারটা আলাদা। কেমন করে ব্যবহার করে? আমার অষ্টলক্ষ্মীর এটা হচ্ছে, আমি একটা সৃজন্ত আঁকি। হুম। বিভিন্ন মানে জায়গা থেকে জোগাড় করা এক একটা জিনিস থাকে তার ভিতরে, সেটা বলবো না। আচ্ছা আচ্ছা। এটাকে রীতিমতো চুরি করে আনতে হয় বিভিন্ন পীঠস্থান থেকে। আচ্ছা। এবার সেটাকে রূপোর থালা বা কাঁসার থালা বা তামার থালা, এর উপরে বেসিক্যালি রূপোর থালাতে সবচেয়ে বেস্ট হয়। আর তার থেকেও যদি আরো বেস্ট করতে পারো, মানে অষ্টধাতু দিয়ে বানাতে হবে। আচ্ছা। রূপো সোনা তামা সবকিছু মিক্স থাকবে। এবার দিয়ে ওই থালাটাই সৃজন্ত আঁকা থাকবে, আঁকতে হবে। সৃজন্ত আঁকতে হবে। হুম। সৃজন্ত আঁকলে আর ওর একটা কচ্ছপ আনতে হবে। কচ্ছপ? হ্যাঁ, পেতলেরই কচ্ছপ দরকার বা রূপোর কচ্ছপ দরকার বা অষ্টধাতুর কচ্ছপ দরকার। এবার ওই হলুদটাকে নিয়ে ওই থালার উপরে বসাতে হবে একটা বিশিষ্ট তিথিতে। আচ্ছা। এবার দিয়ে বসানোর পরে এইবার ওতে অনেক জিনিস দিতে হয়, কড়ি লাগে, কয়েন লাগে, তারপরে বিভিন্ন রকমের কড়ি লাগে, একরকম নয়, যত রকমের কড়ি আছে সেই কড়িগুলো লাগে। তারপরে যা যা লক্ষ্মীর যা যা সাবধি ধান লাগে কিছুটা, এইসব দিয়ে এবার ওটাকে ওখানে সাধনা করতে হয়। সেই তিথিটা কি ওই গুরু
তিথিটা কি ওই বিশিষ্ট? সব জানছো না। এটা লক্ষ্মী পুজোর দিন করলে বেশি বেটার হয়। আচ্ছা, যেদিন লক্ষ্মী পুজো, ওটা কোন লক্ষ্মী পুজো বলো তো, যেটা অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী আনে, কালী পুজোর দিন রাত্রির বেলা। আচ্ছা, বুঝতে পারছো? ওই দিন রাত্রির বেলা তোমাকে সারা রাত্রি সাধনা করতে হবে। একটা মুম্বাই প্রদীপ জ্বালাতে হবে। প্রদীপ জ্বালিয়ে সাধনা টাধনা করলে, করে টোরে নিয়ে পরের দিন ওটা মানে সূর্য অস্ত, মানে সূর্য নেবার মানে ওঠার আগে ওটাকে আবার নিয়ে মাটিতে পুঁতে দিতে হবে। সূর্য, আচ্ছা, তার আগের দিনটা টোটাল থাকবে, আর পরের দিন সূর্য ওঠার আগে মানে 4টের আগে পুঁতে দিতে হবে ওর মাটিতে পুঁতে দিতে হবে। দিয়ে এবার ওটা থেকে ওই প্রত্যেক বৃহস্পতিবার বা রবিবার যে যেটা মানে ওটাকে পুজো করতে হয়। ওইটা পুঁতে দেবে কোথায়? এবারে বাড়ির বাড়িতে তোমার ওই যে টবে পুঁতে দিলে টবের ভিতরে ওইটা সমেত, ওই অষ্টলক্ষ্মীর যে তুমি যন্ত্রমটা করেছো ওই যন্ত্রম সমেত, ওই গাছ সমেত, ওটা সমেত পুঁতে দিতে হবে। পুঁতে দিলে হয়ে যাবে? এবার ওতে প্রত্যেকটা পুজো করতে হবে। আমার গাছটা থেকে এত বড় হয়েছে। গাছ? হ্যাঁ, মানে ওটা গাছ বেরিয়ে গেছে তো। হ্যাঁ, ওইটার মানে এটা মানে বেসিক্যালি দেখো, হলুদ গাছটা মানে হলুদটা ওতে দিয়েছিলাম, সেখান থেকে এখন গাছ হয়ে গেছে বড়, বিশাল বড় গাছ। দেখতে এত সুন্দর, আমার ছবি তুলে পাঠাবো, দেখো খুব সুন্দর। মানে দেখলেই না লোকের একটা অনেক আকর্ষণ লাগে, যেহেতু গাছের কালারটা একটু অন্যরকম, আমাদের নর্মাল হলুদ গাছের মতো নয়। আচ্ছা, বেশ মিডিলের পাতাগুলো না বেশ কালচে 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 কালচে, বেশ খুব সুন্দর। আচ্ছা, এই গাছটা দিয়েও তো প্রতিকার করা যাবে? হ্যাঁ, তুমি করো? করি। ওইটা দিয়ে প্রতিকার? ওটা দিয়ে প্রতিকার করি, বা কেউ যদি এনে দেয় তাকে সেরকম ভাবে করে দিই। আচ্ছা, কালো হলুদ আমাদের কলকাতায় পাওয়া যায় না, ন্যাচারালি পাওয়া আমি দেখিনি। অনেকে দেখেছি এই হলুদ দিয়ে বা কেশর দিয়ে টিপ পরে। না, হ্যাঁ, এই টিপের ব্যাপারটাতে তোমাকে টোটকা দিচ্ছি। টোটকাটা খুব কাজের টোটকা বা খুব ভালো জিনিস। দেখো, আমরা এখন সবাই কাউকে দেখে না কাউকে দেখে আমরা কিছু না কিছু করি, কিন্তু সেটা সঠিক করছি কিনা সেটাও তোমাকে জানতে হবে। সবাই করছে বলে আমরা করছি, এটাই হয়ে গেছে ভুল ধারণা। আচ্ছা, কেউ বলছে তুমি এইটা করো, কেউ বলছে ওটা করো, আমরাও তোমরাও মানে হয়ে যাও যে আমরা কোনটা করব, কিন্তু তোমাকে মেলাতে হবে যে আমি আজকে এই দিন এই জিনিসটা পড়ছি, এই জিনিসটা ঠিক পড়ছি কিনা। আজকের ডেটে তো এটা পড়া যাবে না, শনি আর মঙ্গল তো এক নয়, তুমি সেটা বললে চলবে না। তাহলে তেমনি হলুদ আর কেশর তুমি একসাথে মিলিয়ে ওরকম ভাবে পড়া যাবে না। আচ্ছা, তোমাকে আলাদা করতে হবে। কোনো কিছুর সাথে কোনো কিছু ওরকম ভাবে মেলানো যাবে না। একমাত্র গোলাপ জল তুমি সবকিছুতে অ্যাড করতে পারো, বা গঙ্গা জল অ্যাড করতে পারো। এছাড়া তুমি চন্দনের সাথে হলুদ, বা হলুদের সাথে তোমার কেশর, বা কেশরের সাথে চন্দন, এগুলো অ্যাড করা যাবে না, কারণ সব আলাদা আলাদা কাজ। আচ্ছা, মানে দিনগুলো আলাদা আলাদা? দিনগুলো আলাদা। মানে সব দিনে সোমবারে সাদা চন্দন বেটে যদি গঙ্গা জলে বেটে সেটা যদি তুমি লাগাতে পারো তাহলে তোমার ভালো। ভালো বলতে কেমন ভালো? ভালো বলতে তুমি ভেবে নাও যে কর্মে করতে যাচ্ছ সেটা, এটারও আবার নিয়ম আছে, পড়লেই হলো না। আচ্ছা, কেউ বলেছে পড়লাম হলো না, শিবের নাম করতে হয়। সাদা চন্দন এই আঙুল দিয়ে, সবকিছুই হচ্ছে এই আঙুল, আমাদের বেস্ট আঙুল এটা দিয়ে নিয়ে গলিয়ে কপালে যতক্ষণ বলবে ততক্ষণ ধরে রাখতে হয়। আচ্ছা, শুধু এখানে লাগালে হয় না, তার সাথে এখানেও লাগাতে হয়। কণ্ঠেতে দিতে হয়, কোথাও দাও না দাও, এই দুটো জায়গায় দিতেই হবে। হয়ে গেল। তুমি শিব ঠাকুরকে তোমার যা প্রার্থনা, তোমার যা মনের ইচ্ছা, তোমার নাম এই, তোমার গোত্র এই, আমি এইটা করছি, আমার এইটা তুমি করে দাও। কি বললাম বুঝতে পারলে? সোমবারে এটা করলে, মঙ্গলবারে লাল চন্দন, বা লাল চন্দনটাই বেস্ট, যদি লাল চন্দন বেটে পড়তে হবে, ওই পেয়ারা গাছের কালার নয়, অরিজিনাল লাল চন্দন পড়তে হবে। পেয়ারা গাছকে মানে ছাল ছাড়িয়ে ওটা কালারে ডুবিয়ে লাল করে, ওই লাল চন্দন হলে হবে না।
এমনি তোমাকে লাল চন্দন নিতে হবে, সেই লাল চন্দন দিয়ে ওই সেম প্রসেস তোমাকে ওইটা বলতে হবে যে আমার বিয়ে হচ্ছে না, আমার চাকরি জায়গা উন্নতি, বা আমার কোনো ভাড়া আছে, বা আমার কোনো কিছু আছে, আমার সব কিছু মঙ্গল করো। ওটা হয়ে গেল। বুধবার দিনকে কি করবে? বুধবার দিন কি করে? সোমবার হয়ে গেল, মঙ্গলবার হয়ে গেল, এবার বুধবারে কি করবে? এই বুধবারটা নিয়ে অনেকের দ্বিমত থাকে। হ্যাঁ, বুধবারে লাল চন্দন। আমার লাল চন্দন, এই তো লাল চন্দন গেল মঙ্গল বলে, আবার বুধবারে লাল চন্দন কেন? তাহলে বুধবারে বেসিক্যালি যেটা মানে অনেকে জানে না, বা অনেকে জানতেও পারে না, জানার কিছু নেই। বুধবার দিনটা হচ্ছে আমরা গণেশের ধরি অষ্টগন্ধা। অষ্টগন্ধা, আচ্ছা। অষ্টগন্ধা, পিওর অষ্টগন্ধা যদি হয়, এই পিওর অষ্টগন্ধা তোমার কপালে ওই ওরম ভাবে সেম প্রসেসে ঠিক করতে হবে। সিঁদুর দিলে হয় না? আসবো, আচ্ছা আসবো। আচ্ছা, হয়ে গেল। বৃহস্পতিবারে তোমার যদি হলুদ পরো তাহলে কেশর পরা যাবে না, আর যদি কেশর পরো তাহলে হলুদ পরা যাবে না। আচ্ছা। এবারে তুমি হলুদ পরবে কিসের জন্য? শত্রু। শত্রুর জন্য কি করে হলুদ? তাহলে সবসময় শত্রুর জন্য হলুদ নয়। আচ্ছা, বৃহস্পতিবারটা কালার হিসেবে হলুদ পরে। যাদের পয়সার দরকার, মানে বিয়ে থার ব্যাপার আছে, বা নেগেটিভ কিছু কাটাতে চায়, তাহলে হলুদ। যারা শুধু পয়সার জন্য দরকার, আমি বলবো তাদের কেশর। কেশর, একদম। আচ্ছা। শুক্রবারে হচ্ছে দই। দই, দই, ও মিষ্টি দই। মিষ্টি দই, হ্যাঁ, আচ্ছা। টক দই নয়, টক দই কাজে লাগে না, আচ্ছা। মিষ্টি দই, দুধ দিয়ে দই, ওটাও সেম প্রসেস। রবিবার দিনকে, এই শনিবার দিনকে, শনিবার দিনকে কি লাগাবে বলো তো? শনিবারে আর কপালে যাওয়া যাবে না, শনিবারে পায়ে যেতে হবে। পায়ে, আচ্ছা। শনিবার দিনকে ঘুমের থেকে উঠে করতে হবে এটা। বাসি মুখে কাজল লতা থেকে কাজলের ওখান থেকে নেবে, যদি ছেলে হয়তো ডান পায়, আর যদি মেয়ে হয়তো বাঁ পায়, ঠিক এই জায়গাটায় লাগিয়ে দেবে, পায়ের তলায়। পায়ের তলায়। আচ্ছা, বাসি মুখে। বাসি মুখে। কালো তিলও দেয় শুনে। কালো কালো তিল কোথায় দেবে? কপালে? না না, কালো তিল দিয়ে কিছু কালো তিল দিয়ে অনেকে দেয়। কালো তিল, সর্ষের তেল, তোমার তুলো দিয়ে ধরিয়ে গোড়াজের সামনে পুজো দেয়, সেটাও দিতে পারো, সেটা আলাদা দিক, ওটা টিপের ব্যাপার না, ওটা টিপেতে যাচ্ছি। হ্যাঁ, রবিবারেতে হচ্ছে ওই সিঁদুর সিঁদুর করছিলে, হ্যাঁ, ওই সিঁদুর রবিবারে। আচ্ছা। রবিবারে হচ্ছে সিঁদুরের ফোঁটা লাগাতে পারো। এবার এটাকে তুমি কনভার্ট করতে পারো, বা এটাকে তুমি আলাদা কিছু করতে পারো, যেহেতু রবিবারটা অনেক কিছুকে মানে অনেক কিছু দিক দিয়ে ধরা হয়, সেহেতু এটাকে কিছু একটা মিক্সড করেও একটা বানাতে পারো। আচ্ছা, কি বললাম বুঝছো? কিছু জিনিস মিক্সড করে করে একটা জিনিস বানালে, সেটা রবিবার দিনকে পড়লে, সব কিন্তু লাল লাল দিয়ে বানাতে হবে। লাল লাল দিয়ে? লাল লাল দিয়ে, আচ্ছা। লাল সিঁদুর, জবা ফুলের পাপড়ি, বা ওই জবা ফুলের একদম ফুলের ডগা দেখবে বেশ ভুঁড়ো মতো থাকে, ওইগুলো, এইসব কিছু দিয়ে বানিয়ে পড়লে। ও মানে রবিবারটাই সব মিক্স করে বানানো? মিক্স করে বানাতে হবে। যে এমন কোনো কিছু নেই যেটা সব এই যে জিনিসগুলো যেটা দিয়ে তিলক বা টিপ হচ্ছে, এগুলো তো প্রত্যেক দিন প্রত্যেকটা আলাদা আলাদা। এটার কোনো কমন জিনিস নেই যে সোমবারেও পড়তে পারবে, বা রবিবারেও পড়তে পারবে, কি শনিবারেও পড়তে পারবে? হ্যাঁ, সেটার একটাই কমন জিনিস, মানে কমন মানে ওই একটা জিনিসই পড়বে প্রত্যেকদিন। হ্যাঁ হ্যাঁ। এবারে এটাকে ধরো তুমি নর্মাল মানুষ বলে তোমাকে বলছি, ধরো আমি প্রত্যেকদিনই লাল টিপ পরি, হ্যাঁ, আমার কোনো শনি রবি মঙ্গল বুধ বৃহস্পতি বাঁচা নেই, লাল টিপ পরি। এবার এই টিপটাকে বা এই সিঁদুরটাকে, বা এতে শুধু সিঁদুর নেই, এতে অনেক কিছু আছে, সেটাকে পড়তে হয়, সেটাকে অনেক কিছু আছে করতে হয়, করার পরে পড়তে হয়। এবার নর্মাল মানুষ যেহেতু, এটা হয় কি যে আমাদের অড়াতে যায়, এই অড়া তোমার ঠিক হয়। এবার তুমি প্রত্যেকদিন তুমি কেশর লাগাতে পারো, শুধু কেশরই লাগাও,
তোমার আর্থিক উন্নতি বাড়বে, পয়সার আর্নিং বাড়বে। প্রত্যেক দিনই লাগে? প্রত্যেকদিন কেশর লাগাও। আচ্ছা। কিছু না, একটা রূপোর বাটির ভিতরে কেশরটাকে যদি একটু গুঁড়ো করে নিতে পারো খুব ভালো। একটু গুঁড়ো করে নিলে, যদি শিলটাকে মুছে নিতে হবে, পুরো শুকনো করে মুছে নিয়ে ওটাকে পুরো পেস্ট করলে দেখবে একটু, খুব একটা পেস্ট হয় না, মোটামুটি পেস্ট হয়। যদি খুব ভালো কেশরটা হয় তাহলে মিক্সড হয়, নাহলে হয় না। একটু গুঁড়ো করে নিলে, নিয়ে ওর ভিতরে গোলাপ জল দিয়ে দিলে আর একটু আতর ঢেলে দিলে, দিয়ে রেখে দিলে, ওই রূপোর বাটিটা ঢাকনা দিয়ে প্রত্যেক দিন স্নান করে উঠে ওটা তুমি দাও। যে তোমার শুধু আর্থিক উন্নতি চাই, আমার আকর্ষণ চাই, আর্থিক উন্নতি চাই, শুধু কেশর দিয়ে করো, কাজ হয়ে যাবে। আচ্ছা। তুমি কি বেসিকে করবে, তোমার যাতে নজর না লাগে। প্রত্যেক দিন সকালবেলা ঘুমের থেকে উঠে বাসে মুখে ওই বাপার তলায় বা ডান পার তলায় তুমি কাজল লাগাও। তোমার মাথায়, কপালে, হাতে পায়ে আর কিচ্ছু করতে হবে না, যাতে তোমার নজর না লাগে, কোনো হাওয়া বাতাস না লাগে, কেউ তোমার শত্রুতা না করতে পারে। এই একটা করো। আচ্ছা। তুমি তোমাকে আগে চুজ করতে হবে যে তুমি কি কারণে করতে চাইছো। আচ্ছা। আর তুমি আমাকে যদি কেউ জিজ্ঞেস করো আমি কি কারণে পডকাস্ট করছি, যাতে লোকে আমাকে চেনে, জানে, আমি যাদের কাউকে কিছু হেল্প করতে পারি, এক্সপিরিয়েন্স শেয়ার করা, বা আমার জীবনের লাইফ স্টাইল, আমি কতগুলো কি কাজ করেছি। অনেকে হয়তো আমাকে চেনেই না, জানেই না, তাহলে কি আমি এই বেসিকের জন্য পডকাস্ট করছি। এবার তুমি কি কারণে করছো, আচ্ছা, সেটা আগে জানতে হবে। তোমরা যে টিপটা পড়ো, সেই টিপটা মধ্যে তো অনেক কিছু মেশানো আছে, সেই টিপটা কিসের জন্য, কি কারণ? দেখো, এই আমাদের যে এই টিপটা খুব ভারী পাওয়ার অরার জন্য এটা পড়াটা খুব দরকার। যে লোকে আমার দিকে দেখার আগে আমার টিপটাকে দেখে। আচ্ছা। কারণ লুক কাজ করে বেসিক্যালি। এইটার সাথে কি নেগেটিভ এনার্জি প্রোটেকশন কিছু আছে? অবশ্যই আছে। আমরা যা করি, যারা মানে তান্ত্রিক, যারা জ্যোতিষ নয়, যারা তান্ত্রিক করে, তারা তো নেগেটিভ পজিটিভ মিলিয়েই করবে। যে আমি যেটা করছি যেন নেগেটিভ না থাকে, বা আমার সাথে কি যাবে। ওই যে রাজবাড়িতে তুমি যখন মেয়েটাকে ভূতটা ছাড়ালে পাশে একই আসনে বসিয়ে, তখন নিজের প্রোটেকশনের জন্য কি ইউজ করে? সে তো আছে, সেটা করে অবশ্যই থাকে। দেখো, বেসিক্যালি তুমি নিজের প্রোটেকশন তোমাকে নিতেই হবে। তুমি যখন তন্ত্র করছো, কেউ যদি বলে থাকে যে আমি কিছু প্রোটেকশন নেই না, আমার কিছু প্রোটেকশন নেই, তাহলে জানবে ভুল। তুমি যতই জব ধ্যান যাই করো না কেন, তুমি তো সবসময় করছো না, তোমাকে একটা হালকা ধাক্কা মারবেই। নর্মাল লোক হলে তাকে হয়তো পুরো মেরে মুখ থুবড়ে দেবে, আর যেহেতু জানে যে ভগবানকে ডাকে বা জব ধ্যান করে, তাকে একটু হালকা ঠেলা মারবে। এটা করবে। অরাটা ভ্যারি করে না। এই যে এত জব ধ্যান লোকে করে কেন, কেন তাদের পাওয়ার বাড়ায়, এই করে এই পাওয়ারটা বাড়ানোর তো দরকার। এবার যাদের পাওয়ার বাড়ানো আছে তাদের আর দরকার নেই। এবার এটা যে কোনো তান্ত্রিক হোক, যাই কিছু না কিছু তো এফেক্ট আসবেই, বা কিছু না কিছু এফেক্ট পাবেই। তুমি আগেও বলেছি, এখনো বলছি, ভালো তুমি করলেও তোমার কাছে ভালোটা আসবে, খারাপ করলেও তোমার খারাপটা আসবে। আমি ওটা খারাপ নয়, 50-50 ছিল, কিন্তু তবুও আমার প্রোটেকশন নেওয়া ছিল। আচ্ছা। প্রোটেকশন নিয়েই চলি আমরা, যে এত শ্মশান ঘাট এখানে ওখানে চলি, আমাদের তো থাকেই প্রোটেকশন। অনেকে বলে কি যে শ্মশানে গেলেই পা ধুতে হয়, শ্মশান থেকে আসলে পা ধুতে হয়। একটা সময় আমিই ধুতাম শ্মশান থেকে আসার পরে, কিন্তু এখন আর ধুতে লাগে না। কেন? ওই প্রোটেকশন আগে শ্মশানে গেলে গা ছমছম। আগে সত্যি যখন একটা সময় শ্মশানে যেতাম, একটা শ্মশান বলে সত্যি শ্মশান ছিল। এখন কিন্তু শ্মশানগুলো শ্মশান নেই। শ্মশানে যখন লাইট জ্বলে যায় আর শ্মশান থাকে না। আচ্ছা। আগেকার দিনে শ্মশানেতে জপ করা, সাধনা করা সত্যি ভয়ের ব্যাপার ছিল, কিন্তু এখন শ্মশানে সাধনা করা কিচ্ছু ভয়ের ব্যাপার নেই।
এখন আমি যদি মনে করি তারাপীঠ শ্মশানে গিয়ে আমি সাধনা করব, আমার কোনো ভয় নেই যে আমাকে বাঘে খাবে বা আলুকে খাবে বা সাপে খাবে বা বেজিতে খাবে বা আমার কুকুরে খাবে, কোনো ভয় নেই। ভূত প্রেত তো দূরের কথা, কেন চারিদিকে আলো জ্বলছে, শ্মশান পাকা হয়ে গেছে, শ্মশানে ঝোপঝাড় নেই, আচ্ছা। এই জন্য সেই অরাটা আর শ্মশানে নেই। ও যেন আমরা সবসময় শ্মশান করি যেখানে জঙ্গল আছে, যেখানে গেলে একটা কি হয় যে আলাদা একটা ওরা কাজ করে, এটা ছমছম ব্যাপার একটা। শ্মশানে গেছি একটা ভয় পাবে না, এটা একটা হয়। শ্মশান কি নেগেটিভ দাদা? অনেকের ক্ষেত্রে নেগেটিভ, অনেকের ক্ষেত্রে পজিটিভ। নেগেটিভ তুমি বলো নেগেটিভ কি করে হয় ওখানে? সেটাই তো, সবার তো সাধনা। যেখানে আমার সব শেষ, যেখানে গেলে আমার অস্তিত্বটাই থাকবে না, তো সেখানটায় নেগেটিভ হবে কোথা থেকে? আচ্ছা। ওই জায়গাটাই হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ জায়গা। অনেকের চৈতন্য ফেরে ওই জায়গায় গেলে, জানো তো। আচ্ছা। কেউ যদি খুব অহংকারী হয়ে যায় না, একটু শ্মশানে গিয়ে বসে থাকা দরকার তাকে। আচ্ছা। কেউ যদি মনে করে আমি কিছু পাচ্ছি না, আমি কিচ্ছু চাই না, আমার কিছু হচ্ছে না আমার লাইফে, তাকে দরকার শ্মশানে গিয়ে বসে থাকার। যে আমি এটা চাই, আমি ওটা চাই, আমি সেটা চাই, সে যদি শ্মশানে কিছুদিন গিয়ে যদি বসে থাকে না, সে বুঝে যাবে যে আলটিমেটলি এগুলোর কিছুই দরকার নেই। সোনা গয়না, টাকা পয়সা, গাড়ি বাড়ি কিছুই দরকার নেই। আচ্ছা। কেন শ্মশানে সাধনা করে জানো? এই কারণে, তোমার ভিতরে সেই জ্ঞানটাকে অর্জন করার জন্য। লোকে এই যে যারা সাধু হয়েছে, তারা কেন সাধু হয়েছে বলে তো দীর্ঘদিন শ্মশানে গিয়ে থেকে দেখেছে যে তাদের মানে কার জন্য যুদ্ধ করছি, কার জন্য লড়াই করছি, কাকে খাওয়াচ্ছি, কার জন্য আনছি, কে এই দুনিয়ায় আমার আপন? একমাত্র ভগবান ছাড়া কেউ আপন নাই দুনিয়ায়। আমাকে তাহলে ফিরে যেতে হয় সেই রামায়ণে বাল্মীকির কথায়, দস্যু রত্নাকরের কথায়। দস্যু রত্নাকরের গল্প সবাই পড়েছে, সবাই জানে, কিন্তু মূল কারণটা কি কিন্তু কেউ খোঁজেনি বা জানে না। আচ্ছা। কেন সে বাল্মীকি হলো, এটা আমাদের সবার জানা দরকার। আমি আজকে মা, কালকে আমি শাশুড়ি, পরশুদিন আমি ঠাকুমা, তাহলে কি চেঞ্জ হচ্ছে? কিন্তু হ্যাঁ, আমরা কি মনে করি যে আমি আজকে আমি যা আছি এটাই আমি থাকবো, আমি কালে যাব না? তাহলে তো হবে না। হবে কি? হবে না। হবে না। তারপরে আমি একটা ছেলে, আমাকে আমার বাবা জন্ম দিয়েছে, আমার বাবা বড় করেছে, পড়াশুনো করিয়েছে, চাকরি পেয়েছি, তাহলে আমার দায়িত্ব কি? আমার বাবাকে দেখা। আমি যখন ছোট থেকে বড় হয়েছে কোনোদিন কিন্তু বাবাকে জিজ্ঞাসা করিনি, বাবা তুমি টাকাটা কোথায় পেয়েছো? আমি যে বায়না করলাম তুমি যে আমাকে মোবাইলটা কিনে এনে দিলে, কোথায় পেয়েছো? কোনো বাচ্চা তার বাবাকে আজ পর্যন্ত জিজ্ঞাসা করেছে? বলে দেখুক তো। আমি চ্যালেঞ্জ করতে পারি, এই কথা কেউ বলেনি। আচ্ছা, সেই কারণেতে আমি জানি যে আমার বাবা আমার জন্য করেছে, তাহলে আমাকে আমার বাবার জন্য করতে হবে। আমি আবার আমার সন্তানকে যখন বড় করছি, তাহলে আমার সন্তানকে আমাকে দেখতে হবে। আমার সন্তান আমাকে কোনোদিন প্রশ্ন করেনি, তাহলে আমি কি কর্ম করে আমার সন্তানকে বড় করছি সেটা তো আমি ভোগ করব, সেটা তো আমার সন্তান ভোগ করবে না। সেটাই। হ্যাঁ, কিছুটা নিতে পারে যে তোর বাবা চোর বা তোর বাবা ডাকাত বা তোর বাবা খুনি, কিন্তু আমার কর্মফলটাও নেবে না। ওই কথাগুলো শুনতে পাবে, কিছু অর্ধেক কথা, যেহেতু আমার সাথে চলেছে ফিরেছে, এই করেছে, সেই কারণে।
তাহলে যখন দস্যু রত্নাকর জানতে পারলো যে ওর বাবা মা বউ সন্তানরা কেউই ওর কথা জানতে চায় না, ও কোথা থেকে রোজগার করে, তখন ওর চৈতন্য ফিরল। আসলে যে চৈতন্য ফেরাতে এসেছিল সে তো নারদমুনি ছিল। যে তুই এগুলো করছিস, এগুলো কার জন্য করছিস, কিসের জন্য করছিস, এর দায় কে নেবে? তখন আমার কেন, আমার বাবা, আমার মা, আমার বউ, আমার সন্তান। তাহলে একবার জিজ্ঞাসা করে হয়, বলে বুড়ো বেটা তুমি আমার থেকে পালাবে বলে, দেবে না বলে ওই জন্যতে তুমি বলছো? বলে ঠিক আছে, এইগুলো নিয়েই তুই জিজ্ঞাসা করে হয়, আমি এখানে বসে আছি। তার ওই কর্মফলকে চেঞ্জ করতে কতদিন টাইম লাগলো? অনেক দিন, 300 বছর প্রায়। রাম মানে রাম রাম হচ্ছিল না, মরা মরা, মরা মরা থেকে হয়ে গেল পুরোই একটা উইয়ের ঢিবি। তারপরে তার যখন সেই আবার জীবন ফিরে আসলো, তখন সে একটা কাব্য রচনা করে ফেললো। তাহলে বলো, যারা জেনে যাবে, যারা এর অর্থ বুঝে যাবে, তারা আর কিছু চাইবে না, তাদের কাছে সব কিছু সমান। আচ্ছা, তারা মাংস খেলেও যতটা আনন্দিত হবে, নুন ভাত খেলেও ঠিক ততটাই আনন্দিত হবে। তারা 100 টাকার কাপড় পরলেও যে আনন্দ পাবে, 1 লাখ টাকার কাপড় পরলেও সেই আনন্দ পাবে। আচ্ছা, তার ভিতরে কোনো আলাদা কিছু থাকবে না যে আমি এত দামি কাপড় পরেছি, আমি এই করেছি, এগুলো থাকবে না। অহংকার থাকবে না। সে বলে না যে অহংকার যখন খুব বেড়ে যায়, তখন শ্মশানে গিয়ে বসতে হয়, ভগবানের কাছে গিয়ে বসতে হয়। সবকিছুর মানে আছে, বিজ্ঞান ভিত্তিক আছে, বিজ্ঞানও মেনে নেয়। আজকে এইগুলোকে বিজ্ঞানও মেনে নেয়, বিজ্ঞানও জানে। এগুলো এগুলো সাধারণ মানুষ অনেকে যারা জানে তারা করে, যারা জানে তারা করে, তারা বসে থাকে। অনেকে শ্মশানে যায় কি করতে? মদ খেতে। বাড়ির কেউ মারা গেছে, 2 লরি 3 লরি লোক চলে গেল, কিনা মদ খাওয়া যাবে, খাবার খাওয়া যাবে, কিন্তু যে মারা গেছে সেই ব্যক্তিটাকে সম্মান দিতে কেউ যায় না। কেন যায় না? ওখানে গিয়ে তার সন্তান বা তার দাদা বা তার ভাই বা তার ওয়াইফ তখন আর থাকে না, তখন বলে বডি। তখন আর বাবা বলে না কেউ, তখন কেউ ভাই বলে না, কেউ স্বামী বলে না, বডি বা কেউ বলে না, বডি। বডিটা কতক্ষণে পড়বে এটা জানার পরে আর কি ইচ্ছা করে কিছু করতে, বলো তো? এটাই তো হচ্ছে শেষ, যে আমি আজকে যাদের জন্য যুদ্ধ করলাম তারাই আমাকে বডি বানিয়ে দিল। এরপর তার কিছু থাকে না। ওই জন্যই বলি যে সবকিছুরই লিমিট আছে, লিমিটের বাইরে নেই কিছু। কেস স্টাডিটা খুব সুন্দর ছিল, মানে অতিরিক্ত ভয়ানক একটা কেস স্টাডি। আর এরপরের যে যারা সঙ্গে থাকে বা যারা সঙ্গে দেখে, তারা বুঝতে পারে যে এগুলো কতটা কেস বা কতটা মানে ঘটনা। যারা দূর থেকে শুনছে এটা গল্প মনে হচ্ছে বা এটা মনে হচ্ছে না নর্মাল ব্যাপার, কিন্তু যার সাথে ঘটছে আর যে এটাকে কাটাচ্ছে সে বুঝতে পারছে কতটা খতরনাক, কঠিন ব্যাপার, একটা কঠিন। তো ব্যাপারটা খুবই ভয়ানক, খুবই মানে এটা একটা এমন একটা অন্য সাইডের একটা স্টোরি, ঠিক আছে? তো এর পরেরটাও তো সেই রাজবাড়ির মতোই, কিন্তু এটা বললেন 5 জনের 5 রকম গল্প আছে। শুনবো কোনোদিনও সময় পেলে, তুমি যদি সময় দাও নিশ্চয়ই শুনবো, চলে আসবো। তো মেডিটা লেজেন্ডে এই ঘটনাটা কে কোথা দিয়ে শুনছেন আর কতজন নর্থ বেঙ্গল দিয়ে শুনছেন, আমাকে কমেন্টে একবার কমেন্ট করে দেবেন। আর উপরের আই বাটনে আগের এপিসোডগুলো দেয়া আছে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ। সত্যটা ভয়ঙ্কর।